আসসালামু আলাইকুম। যারা আমার সাথে যুক্ত আছে আমাকে একটু জানাও আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, 1-2 মিনিট দেখি আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবে। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি নাকি? তোমাদের অ্যাডমিশন পরীক্ষার আর কয়দিন আছে? হাতে গোনা যদি চিন্তা করে তাহলে 10 দিন বা 11 দিন। হ্যাঁ, আজকে তো 30 তারিখ, তো কালকে 1 তারিখ। তো তোমাদের মানে পরীক্ষার আগের দিনটা আমি ধরবো না, তোমাদের হাতে আর 10 দিন আছে, তাই না? এখন লাস্ট মোমেন্টে এসে সবার হচ্ছে একটা জিনিসে প্রবলেম হচ্ছে, তোমরা এতদিন তো ফিজিক্স কেমিস্ট্রি তারপরে বায়োলজি পড়ে আসছো, শেষ মোমেন্টে এসে অনেকের একটা জিনিস সাফার করতেছো যে তোমরা মনে করতেছো আমাদের জিকে আর ইংলিশ মনে হয় অনেক বেশি গ্যাপ। ঠিক আছে, তো তোমাদের আসলে কি এই জিনিসটা আসলে প্রপার ভাবে রিভিশন দেওয়া হচ্ছে না, এই কারণে তোমার এই জিনিসটা মনে হচ্ছে। এখন এই মোমেন্টে করণীয় কি? এই মোমেন্টে তোমার কি করতে হবে, তোমার যেগুলো রেগুলার তুমি পড়তেছো, তোমার তো এখন মনে হয় তুমি যেখানেই যুক্ত আছো সব জায়গাতেই তোমার এখন ফাইনাল মডেল টেস্ট চলতেছে। এগুলার সাথে কিন্তু তোমার হচ্ছে এক্সট্রা ভাবে কিন্তু তোমার জিকে ইংলিশ কিন্তু পড়ার কোনো সুযোগ পাচ্ছ না তুমি। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে তুমি একটা টাইম বের করবা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে। ঠিক আছে, 2 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টা টাইম বের করবা। বের করার পরে কি করবে, তুমি হচ্ছে তুমি যেখানেই পড়ছো সেখানকার যদি তোমার কোনো নোট থাকে বা হচ্ছে তোমার যদি যারা আমার সাথে ছিলা, আমার যে স্লাইডগুলো আছে স্লাইডগুলো একবার তুমি রিডিং করে যাবা। ঠিক আছে, একবার তুমি রিডিং করে যাবা, দেখবে মোটামুটি তোমার সব মনে পড়ছে, মনে না পড়লেও তোমার কিন্তু সাবকনশিয়াস মেমোরিতে ওটা যুক্ত হয়ে যাবে। এবং এই জিনিসটা সবচেয়ে বড় উপকার হচ্ছে তোমার মেইন পরীক্ষাতে তুমি সবচেয়ে ভালো আন্দাজে দাগায় কারেক্ট করতে পারবা। ঠিক আছে, তোমরা যারা আমার সাথে যুক্ত ছিল এতদিন, তোমরা সবাই জানো যে আন্দাজে কারেক্ট করা বলতে একটা টার্ম আছে, যে জিনিসটা কিন্তু সবাই পারে না। কারা পারে? যাদের হচ্ছে সাবকনশিয়াস মেমোরি অনেক বেশিভাবে তোমার গ্রো করতে পারে। সেটা কিভাবে করে? তুমি যত বেশি জিনিসপত্র তোমার মাথাতে ইনপুট করবা। ঠিক আছে, তুমি এখন পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা পরীক্ষা শেষে চেষ্টা করবা 100টা প্রশ্ন আবার একটু রিডিং করার। কারণ ওই 100টা প্রশ্নের মধ্যে টোটাল 400টা অপশন আছে। এই অপশনগুলো থেকে একটা না একটা অপশন তুমি মেইন পরীক্ষাতে পাবা, তখন কিন্তু হঠাৎ করে তোমার মাথাতে হিট করবে যে আচ্ছা আমি তো এই অপশনটা কোথাও না কোথাও দেখছিলাম। ঠিক আছে, এই কারণে দেখবা তুমি অনেক না জানা প্রশ্নের উত্তর কিন্তু করতে পারতেছো। ওকে, তা আসো এখন আমরা পড়বো হচ্ছে সাম্প্রতিক বিষয়। এখন এই বছরে সাম্প্রতিক বলতে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, তাই না? সব কি আসলে পড়া সম্ভব? সব কিন্তু পড়া সম্ভব না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে যেগুলো পরীক্ষাতে আসার মতো, এই জিনিসগুলো আমি কিন্তু এখানে নিয়ে আসছি। হ্যাঁ, আর তোমাদের যারা জানো না তাদের জানাই দিই, আমি কিন্তু প্রত্যেক মাসে মানে বিগত তোমার মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেক মাসে তার আগের মাসে যে যে ঘটনাগুলো ঘটছে সাম্প্রতিক, এগুলো কিন্তু একটা ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি তৌহিদুজ্জামান খান নামে ইউটিউবে সার্চ করো, দেখবা ওখানে জিকে এক্সপ্রেস নামে কিছু ভিডিও পাবা। ঠিক আছে, ওগুলা তুমি ওখানে কিন্তু স্লাইডও দেওয়া আছে, নিচে কমেন্ট সেকশনে যাই দেখবা তোমার হচ্ছে স্লাইড পাবা। তোমার যদি এখন ক্লাস করার টাইম না থাকে, তুমি কি করবে, স্লাইডটা শুধুমাত্র হেডলাইনগুলো পড়ে যাবা। ঠিক আছে, ওটাও কিন্তু তোমার সাম্প্রতিক। হ্যাঁ, আসো। তা এই যে আজকে যে আমি সাম্প্রতিকটা পড়াবো, এখানে কিন্তু অনেকগুলো টপিকে ওই জিকে এক্সপ্রেসের মধ্যে আছে। ঠিক আছে, অনেকগুলো টপিকে আছে এবং কিছু নতুনও আছে যেগুলো আসার মতো। ওকে, অনেকে বলতেছে তুমি খুবই ডিপ্রেসড, তাই না? এই মুহূর্তে এসে তোমার ডিপ্রেসড হওয়া যাবে না। ঠিক আছে, এই মোমেন্টে এসে ডিপ্রেসড হওয়া যাবে না। আর মাত্র কিছুদিন আছে। তুমি এখন কি করো, তোমার যদি মনে হয় যে আমার পড়তে মন চাচ্ছে না, তারপর আমার খুব অগোছালো লাগতেছে, তুমি জাস্ট একটা রুটিন ফলো করো। ঠিক আছে, একটা রুটিন ফলো করো। তুমি হচ্ছে 12 দিন 13 দিন পরে এসে আমাকে ধন্যবাদ দিয়ে যাবে। রুটিনটা হচ্ছে তুমি একটা একটা করে বই নিবা। ঠিক আছে, একটা একটা করে বই নিবা। তোমার বই কয়টা? 6টা, তাই না? 6টা বই।
আর হচ্ছে জিকে আর ইংলিশের জন্য একটা আমি আলাদা ধরলাম। এই 6টা বই তুমি কি করবা, 6 দিন পড়বা, ঠিক আছে। যদি বইয়ের দাগানো লাইন যদি দাগানো থাকে তাহলে দাগানো লাইন পড়বা, না হইলে তুমি তোমার যে হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো আছে অনুশীলনীর প্রশ্নগুলো জাস্ট সলভ করবা। এই 6 দিন তুমি এটা করবা, এবং প্রত্যেক দিন আজকে থেকে শুরু করে প্রত্যেক দিন তুমি বাসাতে, ঠিক আছে, তুমি যদি কোচিং এ যাইতে মন না চায় তুমি বাসাতে বসে 2টা করে অ্যাটলিস্ট এক্সাম দেবে 100 মার্কের ফাইনাল মডেল টেস্ট, ঠিক আছে। এই 2টা করে এক্সাম দিবা, দেখবা আগামী 10 দিনে তুমি কয়টা, তুমি কিন্তু 2টা করে দিলে কয়টা, তুমি হচ্ছে 20টা প্রশ্ন সলভ করে ফেলছো। 20টাতে যদি তোমার হচ্ছে 100 করে প্রশ্ন থাকে তাহলে কতগুলো প্রশ্ন হচ্ছে, 2000, তাই না? তাহলে 2000 প্রশ্ন কিন্তু তুমি সলভ করে ফেলবা। এবং প্রত্যেকটা পরীক্ষার পরে, প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে তুমি কি করবে, তুমি যেগুলো ঠিক করছো বা ভুল করছো সবগুলা পুরো 100টা প্রশ্ন আরেকবার তুমি রিডিং করবা, ঠিক আছে। এইভাবে যদি তুমি আগামী 10 দিন করো দেখবা তুমি একটা ট্র্যাকের মধ্যে থাকতেছো, তোমার আর ডিপ্রেশন বা হতাশা বা পড়তে মন চাচ্ছে না এই জিনিসটা আর কাজ করবে না, ঠিক আছে। আসো তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে প্রথম টপিক হচ্ছে নোবেল পুরস্কার 2025, ঠিক আছে। আমরা যদি বিগত বছরের প্রশ্ন চিন্তা করি, যখন হচ্ছে তোমার আন্তর্জাতিক ছিল, ঠিক আছে, 2017-এর আগে যখন তোমার হচ্ছে আন্তর্জাতিকটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাতে ইনক্লুডেড ছিল, তখন কিন্তু নোবেল প্রাইজ থেকে পুরস্কার মানে নোবেল পুরস্কার যারা যারা পাইছে এই বছরে, মানে তখন যে পরীক্ষা হয়েছে, মানে যেই বছর তোমার পরীক্ষা ওই বছরে যে নোবেল পুরস্কারটা হয়েছে ওইখানে যারা যারা নোবেল পাইছে সেখান থেকে কিছু না কিছু প্রশ্ন আসছে, ঠিক আছে। সো যেহেতু তোমাদের ইন্টারন্যাশনাল আছে, সো এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে। তো এখান থেকে কি সব পড়তে হবে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, যেহেতু তুমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, এবং তার সাথে হচ্ছে শান্তির পুরস্কারটা, ঠিক আছে, শান্তিতে। তো এই দুইটা তোমার মাস্ট মনে রাখতে হবে এবং বাকিগুলো তুমি দেখবা। তাহলে দেখো এখানে কিন্তু নাম দেওয়া আছে, প্রথমেই দিয়ে দিছে তোমার হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এবারে যে নোবেল পুরস্কারটা পাইছে পুরোটাই হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র ভিত্তিক, ঠিক আছে। যে কয়জন নোবেল বিজয়ী আছে তার অর্ধেকের বেশি মানুষই হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের, মানে ইউএসএ। হ্যাঁ, দেখো নামগুলো দেখো, যুক্তরাষ্ট্রে হচ্ছে মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র্যামসডেল এবং হচ্ছে জাপানের সিমন সাকাগুচি। দেখো তিনজনের মধ্যে দুইজনই হচ্ছে যুক্তরাষ্ট্রের, ঠিক আছে। তারা কি করছে, তোমার পেরিফেরাল ইমিউন টলারেন্সের মৌলিক আবিষ্কার, ঠিক আছে। তোমরা যখন মেডিকেলে আসবা, যখন তুমি ইমিউনিটি পড়বা তখন দেখবা পেরিফেরাল টলারেন্স বা হচ্ছে মেডিকেলে যে টলারেন্স বলতে একটা জিনিস আছে, মানে তোমার বডি, হ্যাঁ, যে হচ্ছে বাইরের যে কোনো জিনিস তোমার বডিতে ঢুকলে এই জিনিসটা তুমি তোমার বডি কতটুকু সহ্য করতে পারে, এই জিনিসটা হচ্ছে তোমার টলারেন্স, ঠিক আছে। এই টলারেন্সটা যখন তোমার হারায় যাবে তখন তোমার বিভিন্ন ডিজিজ হবে, ওগুলোকে বলা হয় তোমার অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে, যখন তোমার সেলফ টলারেন্সটা হারায় যায়। ওকে, দেখো তাহলে তারা কি বিষয় পাইছে, এই চিকিৎসা বিজ্ঞানের পুরাটাই লাগবে, ঠিক আছে। নাম হচ্ছে তোমার ব্রাঙ্কো, র্যামস্টেল এবং সাকাগুচি। এরা তিনজন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাইছে, তাদের অবদান হচ্ছে পেরিফেরাল ইমিউন টলারেন্স, এই জিনিসটা আবিষ্কার করছে তারা। ওকে, রসায়নে দেখো পাইছে জাপানের হচ্ছে সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের একজন আছে রিচার্ড রবসন, এবং আরেকজন মার্কিন নাগরিক, মানে বলতে গেলে তোমার যুক্তরাষ্ট্রেরই আর কি, তিনি হচ্ছে ওমর এম ইয়াঘি, ঠিক আছে। তার মানে এখানেও একজন যুক্তরাষ্ট্রের আছে। ওকে, এরপরে এরপর আসে পদার্থবিদ্যায়। এবার দেখো পদার্থবিজ্ঞানের তিনজনই হচ্ছে যুক্তরাষ্ট্রের, তিনজনই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের হচ্ছে জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট। নামগুলো কিন্তু খুব কঠিন, ঠিক আছে, নামগুলো খুব কঠিন, তুমি সব পড়তে হবে না, তুমি পড়বে কোনগুলা, চিকিৎসা বিজ্ঞানেরটা এবং হচ্ছে শান্তিতে যে নোবেল পাইছে তারটা, ঠিক আছে। এবার দেখো সাহিত্যটাও মাঝে মাঝে আসে, যদি একটু ব্যতিক্রম ধর্মী হয়, যেমন এবার একটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ দেখো মহাবিশ্বের সন্ত্রাসের মাঝে শিল্পের ক্ষমতা এই জিনিসটা নিয়ে একটা রচনা ছিল, এবং এটা হচ্ছে হাঙ্গেরির লাসাজলো ক্রাসনাহরকাই, ঠিক আছে, লাসাজলো ক্রাসনাহরকাই, তিনি শান্তি সাহিত্যে নোবেল পাইছে এই বছর। এরপর অর্থনীতিতে আছে, এবং তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি তোমরা কতজন জানো। একজন বাঙালি অর্থনীতিবিদ আছে যিনি নোবেল পুরস্কার পাইছিলেন, নাম কি বলো? আমি তোমাদের যখন হচ্ছে ক্লাস নিচ্ছিলাম ইন্টারন্যাশনাল, তখন কিন্তু আমি এটা পড়াইছি তোমাদের। নিহাল মোহতাসিম একটা প্রশ্ন করছো যে বইয়ের সাথে অনুশীলনী এন্ড প্রিভিয়াস কোশ্চেন রিভিশন দিব। হ্যাঁ অবশ্যই, তুমি মেইন বইয়ের দাগানো এই লাস্ট মোমেন্টে এসে দাগানো লাইন পড়বা, যদি তাতেও তোমার মন না চায় তাহলে শুধুমাত্র তুমি অনুশীলনীর এমসিকিউ গুলো পড়তে থাকবা সবগুলার। শুধুমাত্র মেইন বই না, তোমার কাছে মেইন বই থাকলে মেইন বইটা আগে শেষ করবা, তার সাথে তোমার যে আদার্স রাইটারের যে বইগুলো আছে এগুলো তোমার সম্ভবত কোচিং থেকে প্রোভাইড করে দেয়, বিভিন্ন রাইটারের বইয়ের অনুশীলনী কালেকশন, সো এটা তুমি কালেক্ট করে পড়তে পারো। কারেক্ট অ্যান্সার অমর্ত্য সেন। ওকে, তাহলে তোমাদের জিকের প্রিপারেশন মোটামুটি ভালো, তাই না? তোমরা যেহেতু উত্তর করতে পারতেছো। ওকে, এবার দেখো শান্তিতে নোবেল পাইছে কে, শান্তিতে নোবেল পাইছে এই নামটা খুবই খুবই লাগবে, যিনি হচ্ছে ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদো, ঠিক আছে। নামটা বানানটা কিন্তু ভয়ানক স্পেলিং হয় মাঝে মাঝে, ঠিক আছে, মারিয়া করিনা মাচাদো, তিনি হচ্ছে ভেনিজুয়েলার।
কি কারণে পাইছে? আমরা যে জিনিসটা করছি গত 2024 সালে, এটা হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর। মানে আমরা কি করছি, আমরা হচ্ছে একটা স্বৈর শাসক থেকে কিন্তু গণতন্ত্রে ফিরে আসছি। কতটুকু আসতে পারছি আমরা জানি না, নেক্সট বছর আমরা হয়তো টের পাবো। ঠিক আছে, এবং দেখো মোট বিজয়ী হচ্ছে 14 জন। এবার এদের তো নাম ঘোষণা করা হয়েছে, পুরস্কার কি দেওয়া হয়েছে? এখনো কিন্তু এদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নাই। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করবো, বলো তো এদেরকে পুরস্কার কবে তুলে দেওয়া হয়? প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেটে কিন্তু সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঠিক আছে, এটা এটা সুইডেন থেকে দেয় নোবেল পুরস্কারটা। ঠিক আছে, এবং প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেটে এই পুরস্কারটা তুলে দেওয়া হয়। এই ডেটটা কবে? ডেটটা জানতে হবে। ডেটটা হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক 2 দিন আগে। 2 দিন আগে মানে একদিন আগে আর কি। তোমার ভর্তি পরীক্ষা 12 তারিখ, তোমার ডিসেম্বরের 10 তারিখে প্রতি বছর তোমার নোবেল পুরস্কারটা যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের হাতে তুলে দেওয়া হবে। কেন 10 ডিসেম্বর? কারণ এদিন হচ্ছে আলফ্রেড নোবেলের জন্মদিন। ওকে, তাহলে নোবেল পুরস্কার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে সবচেয়ে হট টপিক, এই বছর প্রশ্ন আসার মতো, আসবেই এরকম একটা টপিক হচ্ছে তোমার বাংলাদেশের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ঠিক আছে, এবং রিসেন্টলি কিছুদিন আগে তোমার হচ্ছে বাংলাদেশে প্রত্যেক স্কুলে স্কুলে তোমার টাইফয়েড টিকাদান একটা ক্যাম্পেইন চালু হয়েছিল। এবং এই জিনিসটা চালু হয়, ডেটটা তোমার সবসময় মনে রাখো, ডেটটা হচ্ছে 12ই অক্টোবর। 12ই অক্টোবর 2025, এবং এই জিনিসটা 1 মাস ব্যাপী চলার একটা ঘোষণা দেওয়া হয়েছিল, এবং সম্ভাব্য সেই হিসাবে তোমার 13ই নভেম্বর পর্যন্ত। এটাতে তোমার মনে রাখো যে 9 মাস বয়সী থেকে শুরু করে 15 বছর পর্যন্ত, 9 মাস বয়সী থেকে 15 বছর পর্যন্ত বয়সী সবাইকে এই টিকার আওতায় আনা হয়েছে। এখন কাহিনী হলো, 9 মাস বয়সী একজন বাচ্চা কিন্তু সে আর স্কুলে পড়বে না, তাই না? একজন বাচ্চা স্কুলে পড়ে সাধারণত তোমার 5 থেকে 6 বছর বয়স থেকে তোমার হচ্ছে 18 16 17 বছর পর্যন্ত, তাই না? 16 বছর কি তোমার এই এসএসসি দেওয়া পর্যন্ত। তার মানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল লেভেলে যারা আছে তাদেরকে আমি স্কুলেই টিকা দিতে পারতেছি। বাট যাদের বয়স 9 মাস থেকে 4 বছরের মধ্যে, তাদেরকে আমি কি স্কুলে যে টিকা দিব? না, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে। তাদেরটা হচ্ছে তোমার আঞ্চলিক যে হচ্ছে ইপিআই কেন্দ্র আছে, ইপিআই থেকে কিন্তু এই টিকাগুলো দেওয়া হয়। ইপিআই এর ফুল ফর্ম কি? ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ঠিক আছে, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এবং ইপিআই এর আন্ডারে কয়টা টিকা আছে, কি কি ডোজ, কবে কবে দেওয়া হয়, এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই আছে। তোমাদের বইয়ের মধ্যেই আছে, বায়োলজি সেকেন্ড পার্ট বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে। ইমিউনিটি চ্যাপ্টারটা আছে না, ওখানে দেখবা যে ভ্যাকসিন সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে। টিকা টিকা বলতে আসলে ভ্যাকসিন বোঝাচ্ছে। তাহলে দেখো আমি কি বললাম, যে হচ্ছে প্রাইমারি স্কুল হাই স্কুলে তো টিকা দেওয়া হচ্ছে যারা স্কুল পড়ুয়া আছে, এবং যারা তোমার হচ্ছে আছে মানে স্কুলে এখনো যায় না, 9 মাস থেকে তোমার 4 বা 5 বছর বয়স পর্যন্ত, তাদের জন্য আঞ্চলিক টিকাদান কেন্দ্র আছে ইপিআই এর অন্তর্ভুক্ত, এবং ওখানে যে তারা টিকাটা দিতে পারে। ঠিক আছে, লক্ষ্য ছিল এই দেশের 5 কোটি শিশু পর্যন্ত এই জিনিসটা পৌঁছানো। ঠিক আছে, এখানে কোন ভ্যাকসিনটা দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে তোমার টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন করব, যে ইপিআই আমাদেরকে যে আগে থেকে যে টিকাগুলো দেয় তার ভিতরে আরো একটা কনজুগেট ভ্যাকসিন আছে, বলো তো এটার নাম কি? এটা একই সাথে তোমার জিকে ক্লাস হচ্ছে, সাথে তোমার কিন্তু প্রিভিয়াস পরে রিভিশনও হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ইমিউনিটি চ্যাপ্টারের। হ্যাঁ এটাই লাস্ট ক্লাস, এবং এটা হচ্ছে তোমার জিকের লাস্ট ক্লাস আর কি। তোমার পরীক্ষার আগে তোমার সম্ভবত তোমার 12 তারিখে যেহেতু পরীক্ষা, তুমি এখন ধরেই রাখো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা আছে এটা অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, মিনিমাম 15 থেকে 20 দিন আগে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা রেডি থাকে। তার মানে এই তোমার 26 কি 27 নভেম্বরের পর থেকে যত জিকে ঘটবে, এই জিনিসগুলো কিন্তু তোমার পরীক্ষা আসার চান্স নাই। ঠিক আছে, একদমই নাই। এমন না যে তুমি পরীক্ষার দিন সকালে তুমি হচ্ছে পেপার পত্রিকা পড়ে যাবে, ওখান থেকে প্রশ্ন আসবে, এই জিনিসটা কখনোই হবে না। ঠিক আছে, সো এর আগে যে ঘটনাগুলো আছে ওগুলা থেকে ইম্পর্টেন্ট গুলো আমি তোমার এখানে নিয়ে আসছি, সেগুলাই পড়ে যাও, দেখো ইনশাল্লাহ মোটামুটি 1 মার্কের মতো তুমি কমন পেয়ে যাবা। সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে কয়টা? বাংলাদেশ বিষয় থেকে একটা, ইন্টারন্যাশনাল থেকে একটা, এই দুইটা সাম্প্রতিক থাকবে। না ডিপিটি না, ডিপিটিটা হচ্ছে তোমার টক্সয়েড ভ্যাকসিন। ঠিক আছে, বলো। হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি? না, ওগুলো তো পেন্টাভ্যালেন্টের মধ্যে একসাথে করে দেয়। বলো বলো, কারো কোনো আইডিয়া আছে? তার একটা কিন্তু কনজুগেট ভ্যাকসিন দেওয়া হয়, পিসিভি, নাম শুনছো? বলো তো পিসিবির ফুল ফর্ম কি?
পিসিভি এটার ফুল ফর্ম কি? তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, পিসিভি নামে একটা ভ্যাকসিন আছে, এটার ফুল ফর্ম কি? এটা একটা কনজুগেট ভ্যাকসিন। সিভি দিয়ে হচ্ছে কনজুগেট ভ্যাকসিন, পি দিয়ে হচ্ছে নিউমোকক্কাল, ঠিক আছে, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, নিউমোনিয়ার জন্য যেটা দেওয়া হয়। তারপরে দেখো, এই যে তোমার টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটা যেটা দেওয়া হয়েছে রিসেন্টলি, এটার কিন্তু মাত্র একটা ডোজ, এবং এই এক ডোজেই তোমার সুরক্ষা দিবে 3 থেকে 7 বছর পর্যন্ত। আমরা হয়তো অনেকেই মনে করি যে হচ্ছে ভ্যাকসিন আমি একটা ডোজ দিয়ে দিলাম, এটা আমাকে সারা মানে জীবন আমাকে হচ্ছে তোমার ইমিউনিটি দিয়ে যাবে, কিন্তু আসলে তা হয় না। প্রত্যেকটা ভ্যাকসিনের একটা নির্দিষ্ট মানে তোমার একটা টাইম লাইন থাকে যে এই কয়দিন পর্যন্ত তোমার এটা সুরক্ষা দিতে পারবে, এবং অতদিন পর পর একটা করে বুস্টার দেওয়া হয়, ঠিক আছে। আমরা কিন্তু সবাই সাধারণত বুস্টারটা নেই না। ওকে, প্রত্যেকটা ভ্যাকসিনের একটা সুরক্ষার মেয়াদকাল আছে, এবং মেয়াদকালের পর্যন্ত সেটা কাজ করে। তারপরে তুমি কি করতে পারো, তারপরে তুমি হচ্ছে তুমি মেডিকেল বা কোনো একটা সেন্টারে গেলে তুমি হচ্ছে টাইটার চেক করায় নিতে পারো, তোমার বডিতে অ্যান্টিবডি টাইটার, মানে এখনো ওইটার যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল ওই জিনিসটা এখনো তোমার বডিতে আছে কিনা। যদি অ্যান্টিবডি টাইটারটা ভালো থাকে তাহলে তোমার আর ডোজ দেওয়ার দরকার নাই। যদি টাইটার একটু কমে যায় তাহলে তুমি আবার একটা বুস্টার দিয়ে দিবা। সবগুলো ভ্যাকসিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে দেখো, এই যে টিকাদান কেন্দ্র, আমি তোমাকে একটু আগে বললাম যে স্কুলগামী যারা আছে তাদের জন্য হচ্ছে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল বহির্ভূত, মানে হচ্ছে 9 মাস বয়সী থেকে শুরু করে যারা স্কুলে এখনো যায় না তাদের জন্য হচ্ছে তোমার দেশের সকল ইপিআই কেন্দ্র। এটার জন্য আগে একটা রেজিস্ট্রেশন করে নিতে হয়েছে। রেজিস্ট্রেশনটা করা হয়েছে তোমার vaxepi.gov.bd এখানে। এবং এখানে কি লাগছে, তুমি যদি কেউ রেজিস্ট্রেশন নাও করে থাকে, সে শুধুমাত্র তার জন্ম সনদ যেটা আছে, জন্ম সনদটা নিয়ে গেলেই তাকে টিকাটা দিয়ে দেওয়া হয়েছে। জন্ম সনদটা হচ্ছে 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর, মানে জন্ম সনদ যেটা আছে, ঠিক আছে। জন্ম সনদ না থাকলেও কিন্তু এটা টিকা দেওয়া সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সংস্থা হেল্প করছে। সংস্থাগুলোর নাম হচ্ছে ডিজিএইচএস, আমাদের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, ইউনিসেফ এবং হচ্ছে গাভি, ঠিক আছে, গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিন, ঠিক আছে, এটা ভ্যাকসিন অ্যালায়েন্স। এটা ওই করো না, এটা হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO। প্রত্যেকটা জিনিসের কিন্তু ফুল ফর্ম তোমার লাগবে। বলো তো ইউনিসেফের ফুল ফর্ম কি? আমি কিন্তু এটা বলি নাই, বলো। যারা যারা আসছো একটু কমেন্ট করে জানাও, তোমাদেরও কিন্তু পড়া হয়ে যাবে এবং যারা দেখতেছো তাদেরও পড়া হয়ে যাবে, ঠিক আছে। বলো তো ইউনিসেফের ফুল ফর্ম কি? আচ্ছা, আমি সময় নিব না, আমি তাড়াতাড়ি আগাবো, ঠিক আছে। নেক্সটে আসো, স্বাধীনতা পুরস্কার 2025। স্বাধীনতা পুরস্কার 2025, আমি এখানে নামটা একটু ঢেকে দিব। নামটা ঢেকে দিয়ে আমি একটু চেষ্টা করব তোমাকে এই ছবিগুলো দেখে চেনো কিনা তোমরা। নাও, বলো এই ছবি দেখে তোমরা কয়জনকে চিনতে পারো? বলো তো ইনি কে? ইনি কে বলো? আবরার ফাহাদ, তাই না? শহীদ আবরার ফাহাদ, তিনি কিন্তু এই বছর স্বাধীনতা পদক পাইছেন। বলো তো স্বাধীনতা পদকটা বাংলাদেশের কয় নাম্বার পদক? নাম্বার বলতে মর্যাদার দিক থেকে কততম? এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সামরিক পুরস্কার আর বেসামরিক পুরস্কারের মধ্যে পার্থক্য আছে। সামরিক বলতে যারা যুদ্ধক্ষেত্রে অবদান রাখে, সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু 4টা পদক দেওয়া হয়েছে, তাই না? বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, 4টা সিরিয়ালে। তাহলে এই 4টা ছিল হচ্ছে আমাদের সামরিক পদক। এবং এর বাইরে যেটা দেওয়া হয় বেসামরিক পুরস্কার, বেসামরিক পুরস্কারের মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমার এই স্বাধীনতা পদক। তারপরে আছে সেকেন্ডটা হচ্ছে তোমার 21শে পদক, ঠিক আছে। দুইটাই কিন্তু প্রবর্তন করে গেছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, ঠিক আছে। এবার বলো, এই লোকটা হচ্ছে আবরার ফাহাদ, তাকে কিন্তু এবছর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এখন তার পাশে যে ভদ্র মহিলার ছবি দেওয়া আছে, ঠিক ইনি কে বলো? ইনি হচ্ছে একজন আর্কিটেক্ট বা ভাস্কর, ঠিক আছে। ভাস্কর, তার নাম কি? তার নাম হচ্ছে নভেরা আহমেদ। বলো তো তার একটা অবদান বলো বিখ্যাত। নভেরা আহমেদ তুমি কোথায় পড়ছো পড়ার সময়? যখন তুমি হচ্ছে জিকে পড়ছো, তুমি গদবাঁধা ভাবে পড়ে গেছো, তখন তুমি নভেরা আহমেদ নামটা কোথায় পড়ছো? হ্যাঁ, মুক্তিযুদ্ধের মধ্যে পড়ছো। মুক্তিযুদ্ধের মধ্যে পড়ছো নাকি ভাষা আন্দোলনের মধ্যে পড়ছো বলো তো? কোন একটা জিনিস বানাইছে সে, মানে বানানোর সময় তোমার সহকারী হিসেবে ছিল আর কি, হিসেবে।
শহীদ মিনার, হ্যাঁ কারেক্ট, শহীদ মিনার। শহীদ মিনারের মূল স্থপতি হচ্ছে তোমার হামিদুর রহমান। হামিদুর রহমানের সাথে একজন সহযোগী ছিল, তার নাম কি ছিল? নবের আহমেদ। পড়ছো না? হ্যাঁ। এরপরে দেখো ইনি কে? বলো ইনি কে? হাতে একটা গিটার দেখতে পাচ্ছ, তার মানে নিশ্চয়ই কোনো সঙ্গীত শিল্পী। হ্যাঁ অবশ্যই, তিনি একজন সঙ্গীত শিল্পী। তার নাম কি? না, তিনি আলতাফ মাহমুদ না। ভাবো ভাবো। তিনি, তাকে বলা হয় বাংলাদেশের পপ সম্রাট। ঠিক আছে, পপ গান যেটা আছে, মানে আধুনিক গান যেটা, পপ গানের হচ্ছে তিনি জনক ধরা হয় বা পপ সম্রাট বলা হয় তাকে। জি, তার নাম হচ্ছে আজম খান। ঠিক আছে, তার একটা গান আছে, আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে গাই পপ গান, জারি সারি ভাটিয়ারি এক মায়ের সন্তান, এই নামে একটা গান আছে, ছোটবেলায় শুনতাম। ঠিক আছে, তিনি হচ্ছে আজম খান। কারণ আজম খান নামটা তুমি মুক্তিযুদ্ধের মধ্যে পড়ছো, কোথায় পড়ছো বলো? আমি তোমাদেরকে রিলেট করাই দিচ্ছি এবং মনে করাই দিচ্ছি তোমার যে আগের যে পড়াগুলো আছে ওগুলা। বলো। আজম খান নামটা তুমি মুক্তিযুদ্ধের মধ্যেও পড়ছো, কোথায় পড়ছো? ইয়েস, কারেক্ট অ্যান্সার, ক্র্যাক প্লাটুন, তাই না? ঢাকা, যে তোমার হচ্ছে 2 নম্বর সেক্টর ছিল, 2 নম্বর সেক্টরের অধীনে একটা স্পেশাল গেরিলা বাহিনী ছিল যেটার নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। এই ক্র্যাক প্লাটুনের একজন সদস্য ছিলেন আজম খান। ঠিক আছে, আরো অনেকেই কিন্তু সদস্য ছিল, তাই না? তোমার এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল মেডিকেলে, তাই না? রিসেন্টলি যে মাকফার আজাদ নামে একজন, তারপরে হচ্ছে একজন তোমার আহ, চিত্রশিল্পী ছিল, তারপরে হচ্ছে তোমার এই যে ক্র্যাক প্লাটুনের কিন্তু যে একজন সদস্য, তার নাম হচ্ছে রুমি। ঠিক আছে, রুমির মা হচ্ছে তোমার জাহানারা ইমাম, তাই না? তার লেখা বই হচ্ছে 71-এর দিনগুলি। দেখো কত ভাবে কিন্তু জিকে আসে, জিকে কিন্তু একটার পর একটা তোমার আসতেই থাকে, তাই না? তাহলে এনার নাম হচ্ছে আজম খান। ওকে, এরপরে তুমি হচ্ছে দেখো, এই যে এখানে দেখো, ইনি কে? ইনি হচ্ছে একজন কবি। একজন কবি, এবং এনার কবিতা তোমরা প্রত্যেকেই তোমাদের বাংলা বইয়ের মধ্যে পড়ছো লাস্টের দিকে, বাংলা বইয়ে ছিল এটা তোমার কোনো না কোনো ক্লাসে। এই বই মানে তার লেখা একটা না একটা জিনিস তুমি পড়ছো। না, তার নাম শামসুর রহমান না, তার নাম হচ্ছে আল মাহমুদ, কবি আল মাহমুদ। তারপর তার যে হচ্ছে যে সোনালী কাবিন, আরো কি কি যেন নাম আছে, না সোনালী কাবিন না, সরি কি জানি, ভুলে গেছি। ঠিক আছে, তার বিভিন্ন কাব্যগ্রন্থের নাম আছে আমাদের বাংলা বইয়ের মধ্যে, মানে কবি পরিচিতিতে ছিল আল মাহমুদ। মনে পড়ছে আল মাহমুদ? তারপরে ইনি কে? ইনি হচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। আরেকটা তার মানে পরিচয় হচ্ছে তোমার, তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা। এখন বলো এনার নাম কি? এর নাম হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ। তাকে স্যার কেন বলা হয়? তাকে স্যার বলা হয় কারণ তিনি নাইটহুড উপাধি প্রাপ্ত। ব্রিটিশ সরকার কর্তৃক যাদেরকে নাইট উপাধি দেওয়া হয় তাদেরকে স্যার ডাকতে হয়, তাই না? নাইট বানানটা কি? নাইট বানান কি তোমার NIGHT? এটা নাইট বানান কি? এটা কিন্তু তোমাদের স্পেলিং এরও প্রশ্ন থাকতে পারে, যে নাইট, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। হুম, সামনে কি হবে? কে হবে, তাই না? একটা টিমও আছে, তাই না? কলকাতা নাইট রাইডার্স, ওখানে কিন্তু নাইট বলতে এটা কে দিয়ে। ওকে, তার নাম হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ। এবং এই দেখো প্রথম ছবিতে যাকে তুমি দেখতে পাচ্ছ, তিনি হচ্ছে একজন বিজ্ঞানী। এই নামটা তুমি অনেকবার শুনে আসছো, বাংলাদেশের একজন প্রখ্যাত বা বিখ্যাত বিজ্ঞানী, তার নাম হচ্ছে জামাল নজরুল ইসলাম। ওকে, জামাল নজরুল ইসলাম। এরপরে ইনি হচ্ছে এই কয়জনের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি জীবিত অবস্থায় এই পুরস্কারটা গ্রহণ করলেন, তার নাম হচ্ছে বদরুদ্দিন ওমর। ঠিক আছে। ওকে, তাহলে আমি হচ্ছে ব্যাগ চাই। ওকে, ঠিক আছে। এবার যখন আসো নেক্সটে যাই। দেখো, এই যে তোমার নামগুলো তুমি একটু দেখে নাও, নামগুলো এখানে দেওয়া আছে, দেখো।
যেহেতু স্বাধীনতা পুরস্কারটা দেখো সবাই মোটামুটি তোমার হচ্ছে মরণোত্তর, বাট একজন হচ্ছে তোমার হচ্ছে জীবিত, তার নাম হচ্ছে বদরুদ্দিন উমর। এই যে বদরুদ্দিন মোহাম্মদ উমর, তিনি শিক্ষা গবেষণায় পাইছেন, এবং এই কয়জন পাইছে হচ্ছে তোমার এই বছর স্বাধীনতা পদক। এরপরে দেখো স্বাধীনতা পদকে আরেকটা স্পেশাল জিনিস অ্যানাউন্সমেন্ট করা হয়, যেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতা পদকটা ছিল, সেটা কিন্তু 2016 সালে হাসিনা সরকার এটা বাতিল করে দিয়েছিল। ঠিক আছে, জিয়াউর রহমানই কিন্তু তোমার এই স্বাধীনতা পদক চালু করছে 1977 সালে। হ্যাঁ, এবং 2003 সালে তাকে হচ্ছে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল, এবং 2016 সালে শেখ হাসিনা সরকার এসে এই পদকটা বাতিল করে দেয়। বাট এই বছর যখন হচ্ছে একই তোমার যে নোটিশটা দেওয়া হয়, যেখানে তোমার এই নামগুলো ঘোষণা করা হয়, তার সাথে একটা স্পেশাল বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে লেখা ছিল যে হচ্ছে জিয়াউর রহমানের যে পদকটা আছে, এই জিনিসটার যে বাতিলের সিদ্ধান্ত, এই জিনিসটা রহিত করা হইলো। তার মানে এখন জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতা পদকটা বহাল থাকবে। ওকে, অনেকে হয়তো বলতে পারো যে এই বছর জিয়াউর রহমানও স্বাধীনতা পদক পাইছেন। না, জিয়াউর রহমান আগেই পাইছিলেন, তার সিদ্ধান্তটা মানে তার স্বাধীনতা পদকটা বাতিল করে দেওয়া হয়েছিল, এটা আবার নতুন করে চালু করা হয়েছে এই বছর। ঠিক আছে, বাতিলের সিদ্ধান্তটা বাদ দেওয়া হয়েছে, বাতিলের সিদ্ধান্তটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। ওকে, এবার আসুন 21শে পদক। 21শে পদক এটাও একটা বেসামরিক পুরস্কার, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ঠিক আছে, দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এখানে অনেকেরই নাম আছে, তার ভিতর কয়েকটা নাম খুবই খুবই ইম্পর্টেন্ট, যে নামগুলো আমি তোমাকে এখন দাগাই দিব। তার ভিতরে দেখো এই নামটা খুবই 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 ইম্পর্টেন্ট, প্রশ্ন আসলে এই নাম থেকে আসবে। বলো এই বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে 21শে পদক পাইছেন কে? 21শে পদক, খেয়াল রাখবা। তোমাকে যদি বলা হয় স্বাধীনতা পদক, তখন কিন্তু উত্তর হবে জামাল নজরুল ইসলাম। যদি বলা হয় 21শে পদক, তখন উত্তর কি? তখন উত্তর হচ্ছে মেহেদী হাসান খান। তিনি কে? তিনি হচ্ছে অভ্র কিবোর্ড। আমরা যে বাংলা টাইপ করি না মোবাইলে, দেখো নিচে তুমি দেখবা যে অভ্র লেখা থাকে, তাই না? অনেকের ক্ষেত্রে, অনেকে হয়তো অন্য কোনো তোমার কিবোর্ড ইউজ করতে পারো, বাট মোটামুটি ম্যাক্সিমাম সবাই হচ্ছে আসলে অভ্র ইউজ করি, তাই না? তো এই অভ্র সুবিধা কি? তুমি এ লেখলে সরেয়া হবে এরকম সিরিয়াল। বাট অন্য যে তোমার কিবোর্ড গুলো আছে, তুমি যখন কম্পিউটারের কিবোর্ড দেখবা, দেখবা তুমি আসলে বুঝতে পারতেছো না, তাই না? অভ্র কিবোর্ডটা অনেক সহজ, এবং এই জিনিসটা উদ্ভাবন করা হচ্ছে মেহেদী হাসান খান। এবং তোমরা জেনে অবাক হবা, তিনি কিন্তু একজন ডাক্তার। ঠিক আছে, তিনি একজন ডাক্তার। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে যখন অধ্যয়নরত ছিলেন, তখন কিন্তু তিনি এই জিনিসটা আবিষ্কার করেন। ঠিক আছে, এবং এই জিনিসটা একদম ফ্রি করে দেয়। ঠিক আছে, অনেকে বলতেছিল যে এই জিনিসটা তো একটা যুগান্তকারী আবিষ্কার, এটার জন্য তো অবশ্যই একটা মিনিমাম অনেক বেশি একটা চার্জ করা উচিত, তাই না? সবার থেকে টাকা নেওয়া উচিত। তিনি কিন্তু বলছিলেন যে ভাষার জন্য টাকা নিব কেন, নিজের ভাষার জন্য কেন টাকা নিব? ঠিক আছে, তিনি কিন্তু একদম ফ্রি করে দেয় এই জিনিসটা। ওকে, এরপরে দেখো আরেকজনের নামটা আসবে এখানে, সেটা হচ্ছে তোমার সংস্কৃতি এবং শিক্ষাতে। সংস্কৃতি এবং শিক্ষাতে এবার 21শে পদক পাইছেন ডক্টর শহীদুল আলম। ঠিক আছে, ডক্টর শহীদুল আলম, তিনি হচ্ছে একজন ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী, এবং তার একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে দৃক। ঠিক আছে, দৃক, দৃক নামে একটা প্রতিষ্ঠান আছে। দৃক তোমার হচ্ছে অনেক কিছুই আছে, ওটা একটা বিল্ডিং, ওখানে তোমার হচ্ছে পাবলিকেশনস আছে, তারপরে হচ্ছে তোমার মানে পত্রিকা বলো, তোমার ম্যাগাজিন বলো, অনেক কিছু নিয়ে তিনি আসলে কাজ করেন। ঠিক আছে, দৃক ভবনে। এবং ওখানে তোমার হচ্ছে একটা ফটোগ্রাফি ইনস্টিটিউট আছে, পাঠশালা, সাউথ এশিয়ান ইনস্টিটিউট। ঠিক আছে, আমি ওখানে গেছিলাম। হ্যাঁ, এবং আমি ওখানে শহীদুল আলম ছিলেন এবং অনেকে ছিলেন, অন্যদের সাথে একটা দেখা সাক্ষাৎ, প্লাস আমাদের ওই যে আন্দোলনের সময়, ঠিক আছে, আন্দোলনের সময় কি কি করণীয়, এগুলো নিয়ে 3 তারিখে 3 আগস্ট এটা একটা মিটিং হচ্ছিল। ঠিক আছে, পাঠশালাতে সবাইকে ডাকছিলাম, মোটামুটি যারা ফটোগ্রাফার আছে। আমি এক নগণ্য মানুষ, আমিও গেছিলাম ওখানে। ঠিক আছে, অনেকের তোমার হচ্ছে গবেষণা টবেষণা, প্লাস কি কি করা যায়, এবং অনেকে মানসিক ট্রমাতে আছে, ছবি তুলতে যারা গেছে তারা দেখো অনেক কিছু কিন্তু সামনাসামনি দেখছে। যারা আন্দোলনের যারা ছিল তারা কিন্তু একভাবে তোমরা আন্দোলনকে দেখছো, যারা ফটোগ্রাফার ছিল বা হচ্ছে জার্নালিস্ট ছিল তারা কিন্তু আন্দোলনকে আরেকভাবে দেখছে। ঠিক আছে, তারা একদম কিন্তু একদম মিড পয়েন্ট থেকে দুই পাশের কার কি দোষ, কার কি অবস্থা, কে কিভাবে মারা যাচ্ছে, সবকিছু কিন্তু ক্যামেরা বন্দি করছে। যাদের অনেকেই কিন্তু মানসিক ট্রমাতে ছিল, পরবর্তীতে এখনো অনেকেই আছে যারা ওই সময় জার্নালিস্ট ছিল, ফিল্ড লেভেলে কাজ করছে। তো তাদেরকে নিয়ে, প্লাস হচ্ছে ফটোগ্রাফার সমাজের যে একটা আন্দোলন করা উচিত, এই জিনিসগুলো নিয়ে একটা তোমার হচ্ছে মিটিং হচ্ছিল। মিটিংটা শেষে আমি যখন ফিরি, তখনই হচ্ছে সায়েন্স ল্যাবের ওইদিকে তোমার হচ্ছে একটা আন্দোলনের মুখে পড়ি, এবং ওই জায়গাতে আমি হচ্ছে কিছু ছবি তুলি। এবং আসার সময় ওইটা ছিল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা মিছিল। ওই মিছিলটা সায়েন্স ল্যাব থেকে আসছে, বিভিন্ন জায়গাতে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সবাই, কিন্তু প্রায় লাখে লাখে মানুষ কিন্তু শহীদ মিনারে আসে। এবং 3 আগস্টে তোমরা কিন্তু এই ছবি বা ভিডিওটা দেখছো, যে অনেক মানুষ কিন্তু তোমার শহীদ মিনারে একসাথে হয়েছে, এবং আমি ওই মিছিলের মধ্যে ওখান থেকে চলে আসছিলাম। ঠিক আছে,
ওকে, এবং শহীদুল আলম সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এই যে প্রথম ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে শহীদুল আলম। তার একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে তিনি কিন্তু এই যে এই বছর গাজা অভিযানে গেছিলেন, ঠিক আছে? ফিলিস্তিনের যে গাজাবাসী আছে তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে তিনি একটা মিশনে গেছিলেন, ঠিক আছে? এটা আমরা একটু পরে পড়বো। ওকে, এবার দেখো এখানে দেখো গবেষণায় মূলধারা 71 নামে একটা বই আছে। 1971 সালের যে হচ্ছে ঘটনাগুলো আছে এগুলো কিন্তু একটা নিরপেক্ষভাবে একটা বই আছে, ঠিক আছে? মূলধারা 71, এটা রচয়িতা তিনি কিন্তু গবেষণাতে এই বছর 21 পদক পাইছেন। তারপরে দেখো এখানে আরো অনেকের নাম আছে। দেখো চলচ্চিত্রতে হচ্ছে আজিজুর রহমান। আজিজুর রহমান কি ছুটির ঘন্টা নামে একটা চলচ্চিত্র আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে ছুটির ঘন্টা এবং অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের কিন্তু পরিচালক হচ্ছে তিনি, আজিজুর রহমান। ওকে, এবং এবছর কি রাতে 21 পদক দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে, ঠিক আছে? এই কয়টা হচ্ছে এই বছরে মানে 21 পদক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলা। ওকে, নওশিন রায়দা কারেক্ট বলছো। ফ্লোটিলা, হ্যাঁ, গ্লোবাল ফ্লোটিলা, ফ্লোটিলা কোয়ালিশন যেটাই বলে অনেকে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলে, ঠিক আছে? এই জিনিসটাতে হচ্ছে শহীদুল আলম গেছিলেন। ওকে, ওকে, তাহলে আমাদের 21 পদক শেষ। এরপরে আসো জুলাই। জুলাই সম্পর্কে অনেকেই অনেক কিছু লেখালেখি করছেন। তার ভিতরে খুবই ফলাও করে একটা জিনিস তোমার হচ্ছে উদ্বোধন করা হয় এবং অনেক কিছু করা হয়, অনেক আলোচনা হয় একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে তোমার এই বইটা নিয়ে। এই বইটার নাম হচ্ছে জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু। এই বইটার লেখক হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছ, বলো, আমি নাম বলবো না, নামটা বলো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাই না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসলে এই বইটা লিখছেন। তিনি কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তাই না? কোন কোন মন্ত্রণালয় তার আন্ডারে আছে? তার আন্ডারে আছে হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয় তার অধীনে আছে। তিনি হচ্ছে দুইটা মন্ত্রণালয়ের এখন উপদেষ্টা। এই বইটা পাবলিশ করা হয় তোমার হচ্ছে 15ই মার্চ জাতীয় জাদুঘরে। প্রকাশক ছিল হচ্ছে প্রথমা প্রকাশন, ঠিক আছে? এটা হচ্ছে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই মোড়কটা উন্মোচন করা হয়। এবং এই বইয়ের প্রচ্ছদে দেখবা এই যে জুলাইয়ের যে ক্যালেন্ডার আছে, জুলাইয়ের ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলো তো, এই যে মাতৃভূমি অথবা মৃত্যু, এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা মূলত কার? মূল লাইনটা দিছে কে? এই লাইনটার জনক কে? এই জিনিসটা, এই শব্দটাই কিন্তু হচ্ছে আমাদের অনেক বেশি একটা তোমার হিট দিছে বা হচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছে তোমার মেইন যে হচ্ছে আন্দোলন ছিল ওইটাতে, তাই না? মাতৃভূমি অথবা মৃত্যু। এস, কারেক্ট অ্যান্সার ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো, তাই না? ফিদেল কাস্ত্রো কোন দেশের বলো? ফিদেল কাস্ত্রো, ফিদেল কাস্ত্রো কোন দেশের? কিউবা, তাই না? কিউবার হচ্ছে ফিদেল কাস্ত্রো। তার সাথে একজন সহযোগী ছিল, তার নাম কি? যে ছবিটা আমরা সব জায়গায় টানানো দেখি, অনেকে ফলো করে, একটা ক্যাপও পরে, তাই না? তার সাথে একজন সহযোগী ছিল, কিউবার তোমার বিপ্লব আছে, কিউবান বিপ্লব বলে, এটাতে নেতৃত্ব দানকারী। তার নাম হচ্ছে চে গুয়েভারা, তাই না? চে গুয়েভারা, চে। ওকে, তাহলে এই বইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু জুলাই নিয়ে লেখা হয়েছে এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর একজনই কিন্তু এই বইটা লিখছে এবং সরাসরি কিন্তু তিনি আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, ঠিক আছে? এই কারণে এই বইটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো বাংলাদেশে কিন্তু এই বছরে তোমার জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়েছে এবং জাতিসংঘের যিনি বর্তমান মহাপরিচালক, মহাপরিচালক না সরি মহাসচিব, ঠিক আছে, মহাসচিব, তিনি কিন্তু বাংলাদেশ সফরে আসছিলেন। তার নাম কি বলো? বর্তমান জাতিসংঘের মহাসচিব কে? জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? অ্যান্তোনিও গুতেরেস। কোন দেশের? পর্তুগালের, তাই না? পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস, তিনি কিন্তু অনেক বছর যাবতই আছে জাতিসংঘের মহাসচিব হিসেবে। তিনি কিন্তু এই বছরে তোমার বাংলাদেশ সফরে আসছিলেন এবং ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস নামে একটা ভবন উদ্বোধন করে গেছেন, ঠিক আছে? জাতিসংঘ হাউস, ঠিক আছে? এটা কি হবে? এতে হচ্ছে তোমার
জাতিসংঘের যে বিভিন্ন কার্যক্রম আছে, হ্যাঁ, একটা অফিস টাইপের, এটা বাংলাদেশেও থাকবে এবং কার্যক্রমগুলো খুবই ভালোভাবে পরিচালনা করা যাবে। জাতিসংঘের বিভিন্ন তোমার প্রোগ্রাম, বিভিন্ন তোমার হচ্ছে আহ, তোমার কি বলা হয়, বিভিন্ন ধরনের ফাংশন বা যে কোনো কিছু তোমার বাংলাদেশে যে আয়োজন করার দরকার হয়, বা বাংলাদেশ থেকে কোনো চাওয়া পাওয়া কিছু থাকে জাতিসংঘের কাছে, এগুলো কিন্তু তোমার চাওয়া বা হচ্ছে জিনিসপত্রগুলো আমাদের কাছে নেওয়া, এই জিনিসগুলো ইজি হবে এটা থাকার কারণে। ওকে, এরপরে ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে, 2টা ক্রিকেট স্টেডিয়ামের নাম চেঞ্জ করা হয়েছে। এর ভিতরে তোমরা চট্টগ্রামের কেউ আছো যেখানে আমার সাথে ক্লাস করতেছো? হ্যাঁ, চট্টগ্রামে যদি থাকো তোমরা জানো চট্টগ্রামে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে যেটার নাম ছিল হচ্ছে কি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তাই না? জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছিল, এই নামটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবার। কি নাম দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। বলো তো, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, এই নামটা তুমি কোথায় পড়ছো? মতিউর রহমান নামটা দেওয়াই আছে, বীর শ্রেষ্ঠ, তাই না? তার মানে মুক্তিযুদ্ধ পড়ছি আমরা। মুক্তিযুদ্ধের সময় তিনি হচ্ছে শহীদ। কিভাবে শহীদ হয়েছে? তিনি কি অফিসিয়ালি, মানে তুমি হাতে কলমে তিনি কি যুদ্ধ করছেন? যুদ্ধ কিন্তু করেন নাই। তিনি কিন্তু পাকিস্তান বিমান বাহিনীতে ছিল। যখনই শুনছে যে বাংলাদেশে এরকম তোমার হচ্ছে এয়ার ফোর্স নাই বাংলাদেশে, বলতে তোমার তখন এয়ার ফোর্স ছিলই না, অগঠিত। তো তিনি কি করছিল, তিনি হচ্ছে একটা মানে তোমার একটা মানে বিমান নিয়ে পাকিস্তান থেকে উড়ে বাংলাদেশে চলে আসবে এবং ওটা বাংলাদেশের যুদ্ধে ব্যবহার করবে, এই উদ্দেশ্যে তিনি আসলে আসার চেষ্টা করেন এবং পাকিস্তানের ওখানেই তিনি হচ্ছে ভূপাতিত হন। ঠিক আছে, এবং আসার টাইমে কিন্তু তিনি মারা যায়, ওই ওই দেশে কিন্তু ভূপাতিত হয় এবং পরবর্তীতে পাকিস্তানে তার কবরটা ছিল এবং সবাই হচ্ছে তাকে হচ্ছে গাদ্দার বলতো। ঠিক আছে, এখনো তাকে গাদ্দার বলে। পাকিস্তানের সাথে তারা মানে সে গাদ্দারি করছে এবং পরবর্তীতে তার কবরটা কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে দেখো আরেকটা কি, আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জে একটা স্টেডিয়াম ছিল, তার নাম হচ্ছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এটার নামও চেঞ্জ করা হয়েছে। আমরা জানি নারায়ণগঞ্জ থেকে একটা পিচ্চি বাচ্চা এবছর কি হয়েছে, এই বছর না তো গত বছর জুলাই আন্দোলনের সময় ছাদে খেলতে যে মারা যায়, তার নাম হচ্ছে রিয়া গোপ, তাই না? রিয়া গোপ। এবং এই তোমার হচ্ছে স্টেডিয়ামটার নাম দেওয়া হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। ওকে, তাহলে রিয়া গোপের নাম থেকে আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে বলতো জুলাই আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদের নাম কি? সবচেয়ে কম বয়সী কে শহীদ হয়েছে? আব্দুল্লাহ আহাদ, তাই না? বাচ্চা শিশু আহাদ, বয়স ছিল 4 বছর। ঠিক আছে, আহাদ নামে একজন বাচ্চা, 4 বছর বয়স, সে মারা গেছে। ওকে, এরপরে আসো, এই যে ঢাকার 7 কলেজ। ঢাকার 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে চলে আসছে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টা কলেজ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসে নতুন একটা ইউনিভার্সিটি আন্ডারে চলে আসছে তারা। এটার নাম দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউ। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্তাবিত নতুন নাম, ডিসিইউ। এখন এই 7টা কলেজকে আসলে 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল এবং 7টা কলেজের নাম দেওয়া আছে, দেখো ঢাকা কলেজ আছে, ইডেন কলেজ আছে, বদরুন্নেসা আছে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ আছে, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ। এই 7টা কলেজ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এবং ভর্তি পরীক্ষা হয়তো 7 কলেজ ভর্তি পরীক্ষা, 7 কলেজ প্রশ্ন ব্যাংক, এই জিনিসটা তোমরা নাকি দেখবা। ঠিক আছে, তো এই 7 কলেজে তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল এতদিন। এবং মানে গত বছর না তো এই বছরই মাঝখানে একটা আন্দোলন হয়, বিভিন্ন ধরনের মারামারি লাগে, ক্লাশ লাগে তাদের সাথে, ঢাকা কলেজের সাথে মেইনলি, এবং এটার পরবর্তীতে তারা আলাদা হয়ে যায়। ওকে, আসো নেক্সট। এবছর আরেকটা হট টপিক, সেটা হচ্ছে তোমার 25শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারিকে নতুন একটা দিবস করা হয়েছে। দিবসটার নাম হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। জাতীয় শহীদ সেনা দিবস। হুম, এখন এরই সাথে সিমিলার আরেকটা ডেট আছে, মানে আরেকটা দিবস আছে, সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। রিসেন্টলি তোমরা দেখছো সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। ঠিক আছে, যেটাতে একজন অতিথি ছিলেন হচ্ছে ফার্স্ট লেডি, মানে হচ্ছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু মানে একজন অতিথি হিসেবে ছিলেন, তাই না? অনেকেই ভিডিওতে দেখছো বা শুনছো। রিসেন্টলি এই জিনিসটা হয়েছে তোমার হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এটা কবে? ইয়েস, সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে তোমার কবে? 21শে নভেম্বর। ঠিক আছে, সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21শে নভেম্বর
আর জাতীয় শহীদ সেনা দিবস এটা হচ্ছে তোমার 25শে ফেব্রুয়ারি। তো এই জিনিসটা কিন্তু তোমাদের কনফিউশন লাগবে। সো এখনই কনফিউশন ক্লিয়ার করে নাও, আর বেশি টাইম নাই, আর মাত্র 10 দিন সময় আছে। এখনই সময় তোমার যত ধরনের কনফিউশন আছে এগুলো ক্লিয়ার করে নিবা। দেখো, জাতীয় শহীদ সেনা দিবস এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি। কেন 25শে ফেব্রুয়ারি? 25শে ফেব্রুয়ারি কি হয়েছে? 25শে ফেব্রুয়ারিতে এই যে ছবিটার সাথে তোমরা কয়জন পরিচিত বলো? এই ছবিটার সাথে কয়জন পরিচিত? আমি জানি এখানে অনেকেই পরিচিত আছো, অনেকেই জানো, এই অনেক কাহিনী জানো। বাট এখানে অনেকেও আছো যারা হচ্ছে তুমি এই ছবিটাও জানো না, কোনো কাহিনীও জানো না, কিছুই জানো না। ঠিক আছে, সবার জন্য আমি জানাই দিচ্ছি যে এই 25শে ফেব্রুয়ারি 2009 সালে, ঠিক যখন তোমার শেখ হাসিনা ক্ষমতায় আসে, ঠিক আছে, 9 সালে তো আসে, এবং তারই তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ঢাকার পিলখানা, ঠিক আছে, ঢাকায় পিলখানা নামে যে জায়গাটা আছে, মানে ধানমন্ডির একটু পাশে, ধানমন্ডি লেকের একটু পাশের দিকে, ঠিক আছে, পিলখানা, ওই জায়গাতে তোমার হচ্ছে বিডিআর এর হেডকোয়ার্টার ছিল। ঠিক আছে, বিডিআর হেডকোয়ার্টার। এবং ওই জায়গাতে তোমার হচ্ছে সেনাবাহিনীর কিছু লোক যায় এবং ওখানে হচ্ছে তাদেরকে আটকে রাখা হয়, এবং হচ্ছে বিডিআর বিদ্রোহ নামে একটা জিনিস চালু হয়। ঠিক আছে, মানে বিডিআর এর যে কর্মকর্তারা আছে এবং হচ্ছে সেনাবাহিনীর যে কর্মকর্তারা আছে, তাদের যে হচ্ছে মিটিং, এই জিনিসটা হচ্ছে বাইরে থেকে লক করে দেওয়া হয় এবং ভিতরে হচ্ছে গোলাগুলির আওয়াজ পায় মানুষজন। এবং পরবর্তীতে এই জিনিসটা কিন্তু লক খোলাই হয় না, ভিতরেই থাকে। মানুষজন বাইরে খুব অধীর আগ্রহ অপেক্ষা করতে থাকে যে ভিতরে কি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার বিডিআর বিদ্রোহ নামে পরিচিত। এটা কবে হয়েছিল দেখো, 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তর আছে এই জায়গাতে। এখানে কি হয়েছিল দেখো, মোট 57 জন সেনা কর্মকর্তা 57 জন, এবং বাকিরা হচ্ছে বিডিআর এর লোক। ঠিক আছে, এবং টোটাল হচ্ছে 74 জন মারা যায়। ঠিক আছে, 2-3 দিন পরে তারা হচ্ছে ভিতরে যে দেখে সব লাশগুলো হচ্ছে পচে পড়ে আছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এবং এই জিনিসটা হচ্ছে বিডিআর বিদ্রোহ নামে পরিচিত। এই জিনিসটা যেহেতু 25শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, এই কারণে হচ্ছে 25শে ফেব্রুয়ারি তোমার জাতীয় শহীদ সেনা দিবস, মানে সেনারা এই দিনে শহীদ হয় এই কারণে। ওকে, এবং এটার পরেই তোমার হচ্ছে বিডিআর। বিডিআর এর ফুল ফর্ম ছিল বাংলাদেশ রাইফেলস। ঠিক আছে, আগে যেরকম তোমার হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস বা এরকম নাম ছিল না, ইপিআর, ওটা পরবর্তীতে ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস। এবং পরবর্তীতে বিডিআর এর নামটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এখন কিন্তু এটা বিজিবি হেডকোয়ার্টার নামে পরিচিত। ওকে, তাহলে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান নাম হচ্ছে বিজিবি, সরি বিডিআর এর বর্তমান নাম হচ্ছে বিজিবি। আগে ছিল বাংলাদেশ রাইফেলস, এখন হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। ওকে, নেক্সট। বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয়েছে। স্কিন ব্যাংক, স্কিন ঘটনা থেকে তোমার মাথায় আসলো যে হচ্ছে কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই জানো যে হচ্ছে ঢাকার মাইলস্টোন কলেজে কিন্তু একটা ভয়াবহ তোমার হচ্ছে বিমান বিস্ফোরণের ঘটনা ঘটছিল, তাই না? ওখানে কিন্তু অনেকেই দগ্ধ অবস্থায় ছিল, তোমরা কিন্তু অনেকেই ফেসবুকের মাধ্যমে হোক বা নিজ চোখে হোক এইটার ভয়াবহতা দেখছো, তাই না? তো তাদের জন্য দেখো চামড়া, ঠিক আছে, মানুষের যে জায়গাগুলো দগ্ধ হয় ওই জায়গাটা কি হয় পরবর্তীতে তোমার হচ্ছে কন্ট্রাক্ট হয়। ঠিক আছে, কন্ট্রাকচার বলে একটা টার্ম আছে। ঠিক আছে, তোমার যদি এই জায়গাটা পুড়ে যায়, তোমার কিন্তু উপরের যে চামড়াটা আছে এই চামড়াটা কিন্তু ফিরে পাওয়া অতটা সম্ভব না, তুমি যদি এখানে কোনো গ্রাফটিং না লাগাও। তোমার বডির অন্য জায়গা থেকে চামড়া এনে যদি তুমি এখানে না লাগাও, তাহলে কি হবে, এই জায়গাটা তোমার কি হবে, ন্যাচারাল যে তোমার হচ্ছে হিলিং প্রসেস যেটা আছে, যেটার কারণে তোমার এই জিনিসটা ঠিক হয়ে যাবে, এটার কারণে কি হবে, এই চামড়াগুলো চুপসে যাবে। তোমাদের কারো যদি কোথাও পুড়ে যেতে থাকে বা পোড়া রোগী দেখে থাকো, তোমরা নিশ্চয়ই দেখবা তাদের যদি জয়েন্ট হয় তাহলে জয়েন্ট এরকম লাগায়, মানে সে সোজা করতে পারে না, তাই না? এবং কারো যদি এখানে হয় দেখবা এই জায়গাগুলো চুপচকে আছে চামড়াগুলো, তাই না? এই জিনিসটা কখনো, এই জিনিসটা যখন তোমার স্কিনটা গ্রাফট করা হবে না, হিলিং তো হবে যদি একদম অল্প পোড়া হয়, যদি তোমার হচ্ছে 20% বা তারও কম হয়, ঠিক আছে, কম হলে পারে তোমার হচ্ছে বাঁচানো সম্ভব। যদি তোমার বেশি পার্সেন্টেজ হয়ে যায় তাহলে কিন্তু আর তোমার এরকম বাঁচানো সম্ভব না। কয় জায়গা থেকে তুমি স্কিন গ্রাফট করবা, ঠিক আছে? এখন কাহিনী হলো, একজন মানুষ পুড়ে গেলে সাথে সাথে কিন্তু এরকম তার স্কিন প্রপার পাওয়া যায় না, ঠিক আছে, তার অনেকখানে পুড়ে গেছে, তুমি তার কোন জায়গা থেকে স্কিন নিবা? তো এই কারণে হচ্ছে স্কিন ব্যাংক নামে একটা জিনিস চালু করা হয়েছে, যে কোনো মৃত ব্যক্তি বা কোনো জীবিত ব্যক্তি সে চাইলে স্কিন ডোনেট করতে পারে। আমরা যেরকম ব্লাড ডোনেট করি এরকম কিন্তু স্কিন ডোনেট করা যায়। হুম, হ্যাঁ, ছোটবেলায় হচ্ছে তোমার কি হয়েছিল, তোমার পেটে গরম পানি পড়ছিল, তাই না? এখনো কিন্তু দেখবো ওই জায়গাতে তোমার হচ্ছে কন্ট্রাকচারের মতো কিছু থাকে, যদি ফোসকা পরে থাকে তাহলে ওই জায়গাতে কন্ট্রাকচার হবে। ঠিক আছে, তুমি তো আর গ্রাফট করো নাই ওখানে, তাই না? সো
স্কিন ব্যাংক চালু হওয়ার সুবিধা কি? স্কিন ব্যাংকের সুবিধা হচ্ছে তোমার এটা পরবর্তীতে তুমি হচ্ছে যে একজন দাতা ডোনেট করে গেল, আমার যখন দরকার আমি কিন্তু এটা আমার শরীরে গ্রাফট করতে পারবো। এখন গ্রাফটের জন্য আবার অনেক ধরনের প্রসেস আছে, তোমার ব্লাড ম্যাচিং করতে হবে, টিস্যু ম্যাচিং করতে হবে, নইলে কিন্তু হয় না, ঠিক আছে? এই জন্য ডোনেট করে থাকলে আগে থেকে যদি আমার কাছে সব তথ্য থাকে, তাহলে যারই দরকার তাকে কিন্তু আমি দিয়ে দিতে পারবো, তাই না? এই স্কিন ব্যাংকটা চালু করা হয়েছে তোমার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঠিক আছে? এটা এই বছর চালু করা হয়েছে, ঠিক আছে? এখন এটাতে কিন্তু জীবিত মৃত দুই ধরনের দাতা থেকে নেওয়া যায়। এখন কিভাবে নিব? যারা হচ্ছে জীবিত দাতা আছে, মানে জীবিত ব্যক্তি, সুস্থ ব্যক্তি, তারা কিন্তু জীবদ্দশায় একাধিকবার চামড়া দিতে পারে, ঠিক আছে? অ্যানাস্থেসিয়া প্রয়োগের মাধ্যমে শরীরের নির্দিষ্ট অংশ থেকে তোমার চামড়া নেওয়া হয় এবং এটা 14 দিনের মধ্যে ওই জায়গাতে নতুন চামড়া তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবং যারা মৃত আছে তাদের ক্ষেত্রে দেখো 6 থেকে 10 ঘন্টার মধ্যে চামড়া সংগ্রহ করতে হবে, ঠিক আছে? দেখো সাধারণত পিঠ এবং পা থেকে চামড়া নেওয়া হয়। এটা চালু হয়েছে কবে? দেখো 2025 সালের 16ই ফেব্রুয়ারি। 2025 সালে মানে এই বছর 16ই ফেব্রুয়ারিতে এটা উদ্বোধন করা হয়েছে। কোথায়? জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, তাই না? হ্যাঁ, এগুলো আছে, তোমার মেডিকেলে আছে, মেডিকেলে আসো তখন সবই পাবা, ঠিক আছে? বায়োলজিতে তোমার এক বই আর কত কিছু দিবে, তাই না? এমনিতেই মেডিকেলের বই থেকে একটু ছোটখাটো টপিক দিলে সবাই চিল্লাচিল্লি করে যে হ্যাঁ এগুলো হায়ার লেভেলের পড়াশোনা, এগুলো কেন দিছে, তাই না? ওকে, এরপরে দেখো দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার এটা চালু হয়েছে বিএমইউতে। বিএমইউ মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এটার আগের নাম ছিল বিএসএমএমইউ, ঠিক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি নামটা চেঞ্জ করে রাখা হয়েছে বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঠিক আছে? এটারই কিন্তু আগের নাম পিজি হসপিটাল, ঠিক আছে? পিজি হসপিটাল। এখানে চালু করা হয়েছে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। এটার তোমার উদ্দেশ্যটা ছিল হচ্ছে যারা হচ্ছে তোমার এই যে জুলাই আন্দোলন হইলো, অনেকে কিন্তু হাত হারাইছে, পা হারাইছে, বা অনেকে ঠিক মতো হাঁটতে পারেন না, ঠিক আছে? গুলি এমন জায়গায় লাগছে এরকম কারণে, তো তাদেরকে হাঁটা চলা করার জন্য তোমরা হয়তো অনেকে জানো না, আমরা যে অর্থোপেডিক্স নামে একটা জিনিস পড়ি, এটার কিন্তু তোমার হচ্ছে দুইটা ব্রাঞ্চেই কিন্তু এটার যাতায়াত আছে, একটা হচ্ছে তোমার মেডিসিন বিভাগে, একটা সার্জারিতে। সার্জারিতে ওই জিনিসটার নাম হয়ে যায় তোমার অর্থোপেডিক সার্জারি, আর যখন তুমি এটাকে মেডিসিন ভার্সনে নিয়ে যাবে তখন ওটাকে হয়ে যাবে তোমার হচ্ছে ফিজিক্যাল মেডিসিন। ফিজিক্যাল মেডিসিনে কি করা হয়? তোমার হচ্ছে একজন ব্যক্তি সার্জারি করলো, ঠিক আছে, সার্জারি করার পরে তার যে আবার স্বাভাবিক হাঁটা চলা, এই জিনিসটা যে ফিরায় আনবে, এই জিনিসটার জন্য কিন্তু তোমার ফিজিওথেরাপি নামে একটা টার্ম আছে, তাই না? ফিজিওথেরাপি দিতে হবে, তারপরে তাকে কিভাবে চলতে হবে, কি করতে হবে, তারপরে আদার্স যে চিকিৎসাগুলো আছে এগুলো কিন্তু তোমার হচ্ছে মেডিসিন বিভাগে চলে যায়। তো এটা হচ্ছে তোমার ফিজিক্যাল মেডিসিন নামে একটা বিভাগ আছে ওখানে, ঠিক আছে? তাহলে এই যে তোমার রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে কি করা হবে? ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, মানে এটা সাবজেক্টেরই নাম, ঠিক আছে? রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে কি হবে? রোবটের সাহায্যে তার হাতে পায়ের মুভমেন্ট, ঠিক আছে, তার হাতের সাথে মনে করো রোবটের একটা হাত লাগাই দিল, তার হাতটা যে ওঠানামা করবে, রোবট দিয়ে সে হাতটা ওঠানামা করবে, তাহলে তার হাতের যে হচ্ছে স্বাভাবিক নড়াচড়া, এই জিনিসটা সে ফিরে পাবে। এই জিনিসটা তোমার হচ্ছে চালু করা হয়েছে বিএমইতে। ওকে, দেখো সেন্টারে কয়টা আছে? মোট 62টা রোবট আছে, তার ভিতর 22টা হচ্ছে এআই পাওয়ার্ড। চীন সরকার এটা সহায়তা করছে, প্রায় 20 কোটি টাকার যন্ত্রপাতি দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা দেখো, এটা যদি পুরো দমে চালু হয় তাহলে প্রতিদিন প্রায় 300 জন রোগী থেরাপি নিতে পারবে এখান থেকে। ওকে, এবার আসো স্বাস্থ্য খাত সম্পর্কে আরেকটা তথ্য, এটা হচ্ছে টাইম ম্যাগাজিন, ঠিক আছে? আমরা কিন্তু অনেক ম্যাগাজিনের নাম পড়ছিলাম, তাই না? বলতো টাইম ম্যাগাজিন কোন দেশের? টাইমস ম্যাগাজিন কোন দেশের? টাইমস ম্যাগাজিন হচ্ছে তোমার ইউএসএ, আমেরিকা, তাই না? আমেরিকা। আমরা যখনই পড়ছিলাম তোমার ইন্টারন্যাশনাল টপিক পড়ছিলাম, তখন কিন্তু পড়াইছিলাম যে বিভিন্ন যে তোমার যে গণমাধ্যমগুলো আছে, গণমাধ্যম চাইলেই কিন্তু একটা দেশকে ডুবাইতেও পারে, একটা দেশকে তুলতেও পারে। সবচেয়ে পাওয়ারফুল গণমাধ্যমগুলো সাধারণত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের দখলে।
ঠিক আছে, এই জন্য তারা কিন্তু মিডিয়া ম্যানিপুলেট করতে পারে খুব ভালোভাবে। ওকে, এই দেখো টাইমস ম্যাগাজিনে, দেখো যে কভার পেজটা দেখতে পাচ্ছ, কভার পেজে দেখো স্যালাইনের ছবি দেওয়া আছে। ঠিক আছে, টাইমস ম্যাগাজিনে দেখো স্বাস্থ্য খাতের প্রভাবশালী তালিকা প্রকাশ করা হয়েছে 2025 সালে। এখানে বাংলাদেশ থেকে একজন সম্মানপ্রাপ্ত হয়েছে, তার নাম হচ্ছে ডাক্তার তাহমিদ আহমেদ। ডাক্তার তাহমিদ আহমেদ কে? তিনি হচ্ছে নির্বাহী পরিচালক কোথাকার? আইসিডিডিআরবি। এখন বলো আইসিডিডিআরবির ফুল ফর্ম কি? এখানে লেখা আছে আইসিডিডিআরবি বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাই না? ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, আইসিডিডিআরবি। এটা কিন্তু লেখা হয় ছোট হাতের অক্ষরে। ঠিক আছে, এটা কিন্তু ছোট হাতের অক্ষরে লেখা হয়। এবং এবং আইসিডিডিআরবির পক্ষ থেকে তিনি আসলে এই পুরস্কারটা গ্রহণ করেন। এবং আমরা জানি আইসিডিডিআরবির অবদান কি, ডায়রিয়ার যে হচ্ছে তোমার স্যালাইন যেটা আছে, খাবার স্যালাইন, তোমরা কি জানো খাবার স্যালাইনটা কিন্তু একজন বাংলাদেশে আবিষ্কার করেন আইসিডিডিআরবি থেকে? বলো তো তার নাম কি? কারেক্ট অ্যান্সার রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম, তিনি কিন্তু তোমার এই যে খাবার স্যালাইন যেটা আছে এটা আবিষ্কার করেন। ঠিক আছে, এটাকে পরবর্তীতে ঢাকা সলিউশন নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, যেটা সারা বিশ্বে ঢাকা সলিউশন নামে পরিচিত ছিল, পরে নাম হয়েছে ওআরএস। ওআরএস, ওআরএস এর ফুল ফর্ম কি? ওরাল রিহাইড্রেশন সল্ট। যখন এটা পানিতে দিবা হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওকে, ডান। নেক্সট, এই দেখো আইসিডিডিআরবি সম্পর্কে একটু লেখা আছে। দেখো এটা 1960 সালে প্রতিষ্ঠা করা হয় ঢাকা বাংলাদেশে। ঠিক আছে, তারপরে এটা দেখো তোমার হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি, কলেরা ডায়রিয়া পুষ্টি গবেষণার ক্ষেত্রে ইম্পর্টেন্ট অবদান রাখছে। এবং 70টির বেশি দেশে তোমার বিভিন্ন ধরনের গবেষণা যে আছে এগুলাতে আইসিডিডিআরবি প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্প করে থাকে। ওকে, এবার আমরা নেক্সট টপিকে যাব। দেখো বঙ্গোভ্যাক্স, বঙ্গোভ্যাক্স নামে একটা ভ্যাকসিন কিন্তু আমরা জানি যখন হচ্ছে করোনার টাইম চলতেছিল তখন কিন্তু বাংলাদেশ থেকে একটা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছিল যেটার নাম দেওয়া ছিল বঙ্গোভ্যাক্স। ঠিক আছে, এটা আবিষ্কার হচ্ছিল গ্লোব বায়োটেক, গ্লোব বায়োটেক বাংলাদেশ। এই জিনিসটা দেখো বিজ্ঞানী তত্ত্বাবধায়ক ছিল হচ্ছে কাকন নাগ এবং হচ্ছে নাজনীন সুলতানা। ঠিক আছে, এবং এই জিনিসটা দেখো 2020 সালেই তোমার WHO mRNA কোভিড-19 ভ্যাকসিন হিসেবে কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছিল। এবং এই বছর কি করা হয়েছে, এই বঙ্গোভ্যাক্সকে পেটেন্ট করা হয়েছে। এখন পেটেন্ট করার ক্ষেত্রে সুবিধা কি বলো? একটা জিনিসের পেটেন্ট করালে কি সুবিধা? পেটেন্ট করালে কি হবে, এই জিনিসটা আসলে তোমার একটা কপিরাইট করানোর মতো। ঠিক আছে, পেটেন্ট করানোর মতো কপিরাইট করানোর মতো, মানে এই জিনিসটা অন্য কেউ নকল করতে পারবে না। এটার যে ফর্মুলা প্লাস হচ্ছে তোমার এটার বাজারজাতকরণ প্লাস তাদের হচ্ছে অন্য নামে ব্র্যান্ডিং, এই জিনিসগুলো কিন্তু তারা করতে পারবে না, মানে এটা হচ্ছে পেটেন্ট করা। সো এই বঙ্গোভ্যাক্সটা কিন্তু এবার মার্কিন সনদ পাইছে। ঠিক আছে, মার্কিন পেটেন্ট প্রাপ্ত হয়েছে এই বছর। ওকে, নেক্সটে আসো। জুলাই অভ্যুত্থানে শহীদদের সংখ্যা সংশোধিত গেজেট। ঠিক আছে, জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছিল বলো? এই প্রশ্নটা যদি আসে, আমরা তো যখন হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ছি তখন কিন্তু আমরা জানি যে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়, এই জিনিসগুলো তথ্য কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? সো এরকমই জুলাই আন্দোলন থেকে যদি প্রশ্ন আসে, এরকম কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, জুলাই আন্দোলনে মোট শহীদ হয়েছে কয়জন, তাই না? মোট শহীদ কয়জন, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে তুমি কি উত্তর করবা? তুমি উত্তর করবা হচ্ছে, দেখো লেখা আছে 836 জন। কিছুদিন আগে মানে কিছুদিন আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা গ্যাজেট দিয়েছিল, প্রথম গ্যাজেট যেটা প্রাথমিক গ্যাজেট, ওখানে দেওয়া ছিল 844 জন। ঠিক আছে, 844 জন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, যখন আবার দ্বিতীয়বার খসড়া করা হয়েছে, দ্বিতীয়বার সংশোধন করা হয়েছে, এই সংশোধনে দেওয়া হয়েছে তোমার 836 জন। তার মানে কয়জন কমলো? 8 জন কমলো। 8 জন কিভাবে কমছে দেখো, দেওয়া আছে 4 জনের মধ্যে 4 জনের নাম দুইবার করে আসছিল, তাহলে 4টা নাম বাদ, আর বাকি 4 জন হচ্ছে এই আন্দোলনের সাথে যুক্তই ছিল না। ঠিক আছে, তাদের নামও চলে আসছিল। এই কারণে 8 জনের নাম বাদ দিয়ে এখন একদম ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট হচ্ছে 836 জন। তাহলে জুলাই আন্দোলনে শহীদ কয়জন? 836 জন। ওকে, হাজার লাখ এত কিছু বলার দরকার নেই, আন্দোলনের শহীদ কয়জন? 836 জন। এটা আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে আছে এখান থেকে একদম গ্যাজেট করে দিছে, এটা হচ্ছে প্রকৃত সংখ্যা।
সংখ্যার তো হেরফের হইতেই পারে, তাই না? আসল সংখ্যা তো অনেকে হয়তো জানেই না, আরো অনেকেও হইতে পারে, বাট এখানে যেহেতু আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, তো এটাই হচ্ছে আমাদের পরীক্ষাতে আসলে আমরা অ্যান্সার এটাই করব। ওকে, নেক্সট দেখো এখানে দেওয়া আছে চূড়ান্ত তালিকায়, দেখো 836 জন। নেক্সট জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র শুরু করার আগে আমি তোমাদের হচ্ছে 2 মিনিটের একটা ব্রেক দিব, ঠিক আছে? অনেকক্ষণ অনেক কিছু পড়তেছো, 2 মিনিটের একটা ব্রেক দিব, ব্রেকের পরে আমরা বাকিটুকু পড়বো, ঠিক আছে? আমাদের প্রায় অর্ধেকের মতো ক্লাস হয়ে গেছে, বাকি অর্ধেক বাকি আছে, ঠিক আছে? তাহলে এখন বাজে হচ্ছে তোমার 2টা 59, তার মানে আমি হচ্ছে 3টা 2 পর্যন্ত হচ্ছে ব্রেক দিব। তোমরা একটু যারা অনেকক্ষণ ধরে বসে আছো তারা একটু হাঁটাহাঁটি করে নাও, তাহলে ক্লাসে মনোযোগ আসবে, ঠিক আছে? ওকে, 2 মিনিট পর দেখা হচ্ছে। ওকে, আমাদের টাইম শেষ, ঠিক আছে? আসো আমরা পড়াশোনায় আসি, অনেক দূর আগাইতে হবে, এখন তোমাদেরও সময় নেই, আমারও তোমাদের সময় নষ্ট করা উচিত হবে না, ঠিক আছে? আসো, যারা যারা আসো সবাই তো লাইনে আসো, আমরা এটাতে চলে আসি। আমাদের এখনকার টপিক হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এখন দেখো জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ 2টা টার্ম আছে, ঠিক আছে? ঘোষণাপত্র একটা জিনিস, সনদ আর একটা জিনিস। এই বছর তোমার হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। এই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে তোমার ঠিক 1 বছর পূর্তিতে, যেদিন শেখ হাসিনা চলে গেছে, মানে যেদিন আমাদের বিজয় অর্জন করা হয়েছে, সেটাকে আমরা বলি 36শে জুলাই বা 5ই আগস্ট, তাই না? জুলাইয়ের পরে 36 পর্যন্ত আসলে কোনো টাইম নাই, আমরা বানাইছি, এবং হচ্ছে 5ই আগস্টটাকে আসলে 36শে জুলাই বলা হয়, তাই না? তাহলে 5ই আগস্ট 2025, মানে এই বছর তোমার মানিক মিয়া এভিনিউতে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়। পাঠ করেন হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে? এটার দেখো মোট দফা হচ্ছে 28টা। এটা ঘোষণাপত্র, আমি তোমাকে আগে আগে মানে তথ্যগুলো দিই, তারপরে তোমাকে আমি ক্লিয়ার করতেছি কোনটা সনদ আর কোনটা হচ্ছে ঘোষণাপত্র। দেখো, তাহলে এই ঘোষণাপত্রের মধ্যে তোমার 28টা হচ্ছে দফা আছে। এই দফার মধ্যে 24 নাম্বার যে দফা আছে, 24 নাম্বার দফাতে যারা এই অভ্যুত্থানে শহীদ হয়, কজন শহীদ হয়েছে? 836 জন, তাই না? তাহলে 836 জন শহীদ। এই শহীদগণকে কি বলা হয়েছে? শহীদগণকে বলা হয়েছে জাতীয় বীর।
ঠিক আছে, জাতীয় বীর। ওকে, তাহলে জুলাই ঘোষণাপত্র অনুযায়ী তোমার এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, ডেটগুলো তো খুব বেশি তোমার কঠিন না, ঠিক আছে, ডেটগুলো তো সহজ, মানে যে ডেটগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো তুমি এমনিতেই পারবা, ঠিক আছে। এত তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই, তুমি ডেট পড়ে যাও, সঠিক সময় সঠিক জিনিস মনে করানোর দায়িত্ব সৃষ্টি করতে হবে, ঠিক আছে। এখন তুমি দোয়া করতে পারো, তুমি মাথায় ইনপুট নিবা এবং সঠিক সময় সঠিক জিনিস মনে করাই দিবা আল্লাহ তাআলা, ঠিক আছে। তুমি ইনপুট নিতে থাকো, এটা হচ্ছে তোমার এখন কাজ, এখন টার্গেটে হচ্ছে তুমি ইনপুট নিতে থাকবা। শিক্ষা দিবস 17 সেপ্টেম্বর। আসো, জুলাই ঘোষণাপত্র হচ্ছে তোমার পাঠ করলে না, আমি তোমাকে এখন বলে ঘোষণাপত্র আর সনদের মধ্যে পার্থক্য। তোমরা এই দুইটা জিনিস নেই অনেক নাম শুনছো অনেক জায়গায়, যে জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র জিনিসটা হচ্ছে তোমার সাংবিধানিক স্বীকৃতি। যে গত 24 সালে আমরা যে আন্দোলনটা করে আসলাম, যেটার কারণে নতুন একটা বাংলাদেশ তৈরি হইলো, এই জিনিসটা সাংবিধানিকভাবে একটা স্বীকৃতি দেওয়া লাগবে, এবং এই জিনিসটা যাতে পরবর্তীতে কেউ অসাংবিধানিক উপায়ে এসে এই জিনিসটা বাতিল করে না দিতে পারে, এই জন্য এটা সাংবিধানিকভাবে করা। এই জন্য এই জিনিসটার নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আর জুলাই সনদটা হচ্ছে এই যে রাষ্ট্র যে সংস্কার করা হবে না, বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মতামত নিয়ে তোমার হচ্ছে সবারই স্বীকৃতি দেওয়া আছে এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য করব, এই জিনিসগুলো উল্লেখ আছে যেটাতে, এটা হচ্ছে তোমার জুলাই সনদ। ক্লিয়ার হয়েছে? ঘোষণাপত্র সাংবিধানিকভাবে, আর সনদটা হচ্ছে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো যেটাতে ঐক্যমত পোষণ করছে, সেটা হচ্ছে তোমার জুলাই সনদ। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট আগাবো। দেখো, রক্তের জগতে নতুন চমক, নতুন একটা ব্লাড গ্রুপ আবিষ্কার হয়েছে। তোমাদের ব্লাড গ্রুপ কি? এখানে সার্বজনীন দাতা কেউ আছো? বলো তো, সার্বজনীন দাতা ব্লাড গ্রুপ কোনটা? ওকে, লাস্টের দিকে তোমাদের আসলে আমি একটা কুইক সাজেশন দিয়ে দেবো যে কোন কোন টপিকগুলো লাস্ট মোমেন্টে তুমি বেশি পড়বা জিকের জন্য, ঠিক আছে, যেগুলো থেকে প্রশ্ন আসবেই। ওকে, বলো। সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ, তাই না? ও নেগেটিভ, খালি ও গ্রুপ বললে হবে না, একদম স্পেসিফিক ভাবে ও নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখানে ও নেগেটিভ কেউ আসো একদম সার্বজনীন দাতা? খুবই রেয়ার, ঠিক আছে, খুব কম পাওয়া যায় এই রক্ত গ্রুপটা। সার্বজনীন গ্রহিতা কিন্তু অনেকেই আছে, এবি পজিটিভ, তাই না? এখন আমরা এই যে গ্রুপগুলো যে জানি, এই গ্রুপগুলো কি অনুযায়ী করা হয়েছে? এবিও ব্লাড গ্রুপিং আমরা বলি, তাই না? এই ব্লাড গ্রুপিং এর আবিষ্কারককে কার্ল ল্যান্ডস্টেইনার, তাই না? আমরা এগুলো পড়ছি। কিন্তু আমরা কি এই রক্তের গ্রুপের নাম শুনছি? গোয়াডা। গোয়াডা নামে একটা রক্তের গ্রুপ আবিষ্কার করা হয়েছে, নতুন একটা গ্রুপ, ঠিক আছে, নতুন গ্রুপে আবিষ্কার করা হয়েছে গোয়াডা। শুনতে হয়তো খারাপ শোনা গেলেও এটা হচ্ছে একটা ব্লাড গ্রুপের নাম। এই জিনিসটা আবিষ্কার করছে হচ্ছে ফ্রান্সে। এটা একটা কিউট কাহিনী আছে, ইন্টারেস্টিং কাহিনী, বলবো? কাহিনী বললে তোমাদের মনে থাকবে। হুম এটার কাহিনী শুরু হয় তোমার হচ্ছে 2011 সালে, ঠিক আছে, এখানে কি লেখা আছে? না, ওকে। 2011 সালে এক মহিলা ফ্রান্সে, তিনি হচ্ছে প্যারিসে গেছে, যে তার একটা মাইনর সার্জারি দরকার, বয়স্ক, 60 বছরের উপরে বয়স, তার একটা সার্জারি দরকার। এখন সার্জারির জন্য গেছে, সার্জারির জন্য বয়স্ক মানুষের সার্জারি করা হলে আমার কি করতে হয়? সবার আগে হচ্ছে একজন ব্লাড ডোনার রেডি রাখতে হয়, কারণ তার রক্ত যদি মানে মানে যদি আমার দরকার হয়, তার যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে একজন ডোনার রেডি রাখা ভালো, তাহলে তার থেকে আমি ব্লাড নিব। কিন্তু ডোনার যখন আমি রেডি করব তখন কি করবে? দাতার থেকে তো রক্ত নেওয়া হবে, ডোনারের থেকেও নেওয়া হবে, তাদেরকে ক্রস ম্যাচিং করায় নিতে হয়। এখন ডোনার মানে যিনি মানে গ্রহিতা, মানে যার সার্জারিটা হবে, এই মহিলা শরীর থেকে রক্ত নিয়ে দেখে যে তার রক্তের সাথে কোনো রক্তই ম্যাচ করে না, ঠিক আছে। তার রক্তের গ্রুপ তো আছে, আমরা তো এবিও গ্রুপিং অনুযায়ী তার রক্তের গ্রুপ জানি, ঠিক আছে, এবিও গ্রুপিং অনুযায়ী তার রক্তের গ্রুপ তো আছেই, তার সাথে তার বাচ্চা, তার হচ্ছে বোন, তারপরে তার যে দুঃসম্পর্ক, আগের সম্পর্ক, পিছের সম্পর্ক, সব ধরনের রক্তকে ক্রস ম্যাচিং করা হলো, কারোর রক্তের সাথেই তার মেলে না, ঠিক আছে, কারোর রক্তের সাথেই মেলে না, এবং বাই চান্স তখন তার হচ্ছে আসলে রক্তের প্রয়োজন হয় নাই, ঠিক আছে।
তার সার্জারিটা হয়ে গেছিল, তার রক্তের আসলে প্রয়োজন হয় নাই। কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু তাদের মনে কিন্তু থেকে গেছিল, বিজ্ঞানীদের যারা হচ্ছে এই জিনিসটা নিয়ে গবেষণা করছিল, কেন মিলল না। ঠিক আছে, পরবর্তীতে তোমার তখন 2011 সাল, তারপরে 2019 সালে এসে তারা দেখলো, মানে যখন একটু প্রযুক্তি উন্নত হয়েছে, তখন তারা আবার হচ্ছে এই জিনিসটা নিয়ে খাতা খুলে বসলো, যে আসলে দেখে আসলে ঘটনা কি। তখন তারা হচ্ছে হাই যে গবেষণাগুলো আছে, ঠিক আছে, মাইক্রোস্কোপিক বা আলট্রা মাইক্রোস্কোপিক যে গবেষণাগুলো আছে নিউক্লিয়ার লেভেলে, এগুলো করে তারা একটা জিনিস ফাইন্ড আউট করলো, যে তার ব্লাডে যে রক্তকণিকা আছে, রক্তকণিকার উপরে, আমরা জানি রক্তকণিকা যে আছে, দেখো এখানে একটা রক্তকণিকা দেওয়া আছে, রক্তকণিকার উপরে কিছু শর্করা থাকে, ঠিক আছে, গ্লুকোজ থাকে, যে গ্লুকোজটা নর্মাল, ঠিক আছে, আমাদের কার্বোহাইড্রেট অ্যান্টিজেন নামে আমরা চিনি, ঠিক আছে, নর্মালি থাকে, প্রেজেন্ট থাকে, আমাদের ব্লাডে থাকে, সবার ব্লাডেই থাকে। বাট এই যে কার্বোহাইড্রেট যে অ্যান্টিজেন যেটা আছে, এই অ্যান্টিজেনটা তৈরি করে হচ্ছে একটা জিন, ঠিক আছে, জিন থেকে তো আমরা বিভিন্ন জিনিস কোড করি, তাই না। পিগস নামে একটা জিন আছে, ঠিক আছে, ফসফাটাইডিল ইনোসিটল, তারপর হচ্ছে গ্লিসারলডিহাইড, কি কোনো নাম আছে, ঠিক আছে, ফসফাটাইডিল ইনোসিটল গ্রুপ জি, এরকম একটা নাম, ঠিক আছে। এরকম একটা জিন আছে, পিগস জিন, এটা হচ্ছে একটা জিন। এই জিনটার কাজ হচ্ছে তোমার এই যে ব্লাড গ্রুপের উপরে, মানে রক্তের উপরে যে শর্করাটা আছে, এটা বানানো, ঠিক আছে। এখন এই মহিলার এই জিনে হচ্ছে মিউটেশন হয়েছে। মিউটেশন হলে কি হয়, আমরা জিনের গঠন চেঞ্জ হয়ে যায়, জানি না, আমরা মিউটেশন কিন্তু পড়ছি, যে হচ্ছে ওই যে তোমার অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, যে UAA UGA এই যেরকম সিকোয়েন্স আছে না, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এরকম তার এই জিনটাতে মিউটেশন হয়েছে, মিউটেশন হওয়ার কারণে এই যে উপরে যে শর্করাটা আছে, শর্করাটা তৈরি হয় নাই, ঠিক আছে। শর্করাটা যেহেতু তৈরি হইল না, তার মানে তার বডিতে এটা নাই, তার বডিতে শর্করাটা নাই। তাহলে আমি শুধু শর্করাটাকে আমি অ্যান্টিজেন ধরি, তাহলে দুনিয়ার সবার এই শর্করা আছে, তার শরীরে শর্করাটা নাই, তাই কিনা। এই জন্যই তারা একটা নতুন নাম দিল, যে সবার বডিতে যেহেতু আছে, তাহলে সবাই পজিটিভ, এই লোকটা হচ্ছে নেগেটিভ, এই মহিলা হচ্ছে নেগেটিভ। নামটা কিভাবে দিচ্ছে, এই মহিলা যে দ্বীপে বসবাস করত, তিনি ফ্রান্সে একটা ক্যারিবীয় উপসাগরের একটা দ্বীপ, নাম হচ্ছে গোয়াদেলুপ, গোয়াদেলুপ নামে একটা দ্বীপের অধিবাসী ছিল, তার নাম অনুযায়ী নাম দিল গোয়াডা, ঠিক আছে। তাহলে গোয়াডা পজিটিভ হচ্ছে দুনিয়ার সবাই, সবার যেহেতু শর্করাটা আছে, তার এই জিনে মিউটেশন হওয়ার কারণে তার শর্করাটা নাই, তার মানে সে হচ্ছে নেগেটিভ। তার মানে দুনিয়াতে একমাত্র ব্যক্তি আছে, তিনি হচ্ছে গোয়াডা নেগেটিভ, আর বাকি সবাই হচ্ছে গোয়াডা পজিটিভ। ওকে, সুন্দর না জিনিসটা? সুন্দর না? তার জন্য বিপদের। তার যদি পরবর্তীতে কোনো রক্তের প্রয়োজন হয়, তখন কি করা হবে? তখন তার নিজের স্টেম সেল থেকে আবার নতুন করে রক্ত প্রডিউস করে তার বডিতে দিতে হবে, অথবা তার নিজেরই রক্ত নিজের শরীরে দিতে হবে, কারণ অন্য কোনো রক্তই তার শরীরে ম্যাচ করে না, ঠিক আছে। ওকে, দেখো নেক্সট, বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট। বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট, যেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোনাস্কো, মোনাস্কো নামে একটা শান্তিরক্ষা মিশন, যেটা হচ্ছে তোমার ইয়েতে, কঙ্গোতে, ঠিক আছে। মোনাস্কো, মোনাস্কো লাস্টের কো দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ইয়া বোঝায়, কঙ্গো বোঝায়, ঠিক আছে। এই কঙ্গোতে তোমার জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন আছে, এই মিশনে বাংলাদেশ থেকে একটা নারী পুলিশের, বাংলাদেশ পুলিশের একটা নারী কন্টিনজেন্ট পাঠানো হয়েছিল। এবং এটাতে দেখো, এটার একটা কন্টিনজেন্ট নাম হচ্ছে ব্যান FPU, ঠিক আছে। আচ্ছা, ব্যান দিয়ে হচ্ছে বাংলাদেশ, FPU দিয়ে হচ্ছে তোমার ফর্মড পুলিশ ইউনিট, ফর্মড পুলিশ ইউনিট। এই ইউনিটটা তোমার জাতিসংঘের শান্তিরক্ষা পদক পাইছে। এই জিনিসটা 2024 সালে 7ই আগস্ট তোমার হচ্ছে কিনশাসাতে একটা অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানে তোমার এই পদকটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা 24 না সম্ভবত 25 হবে, ঠিক আছে। দেখো কন্টিনজেন্ট, দেখো পুরস্কারটা, ইউনিটটার নাম হচ্ছে ব্যান FPU, মানে হচ্ছে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট 1। এই কন্টিনজেন্টের কমান্ডার ছিল পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমি, এবং এই কন্টিনজেন্টের সদস্য ছিল মোট 178 জন, তার ভিতর 68 জন নারী শান্তিরক্ষী পদক পাইছেন, ঠিক আছে। এবং তোমরা জেনে, মানে এটাও জানা থাকা আছে মনে হয় অনেকের, যে বাংলাদেশ মানে বিশ্বের যে যত শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হয়, তার ভিতরে কিন্তু বাংলাদেশ অনেক আগায় ইউএন মিশনে। জাতিসংঘের বিভিন্ন দেশে কিন্তু মিশন চালায়, বিভিন্ন দেশের যুদ্ধতে হেল্প করে, সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে তোমার হচ্ছে এরকম সৈন্য নেওয়া হয়। সেখানে কিন্তু বাংলাদেশ থেকে যারা যায়, এর সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এবং বাংলাদেশ থেকে নিহতের সংখ্যা অনেক বেশি, এগুলো করতে যেয়ে অনেকে শহীদ হয়েছে। ওকে, নেক্সট আসো, সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। 2024-এর জরিপ অনুযায়ী সুন্দরবনে যে বাঘের সংখ্যা আছে, ঠিক আছে, বাঘের সংখ্যা বর্তমানে হচ্ছে 125টা,
এখন তোমরা তোমাদের বইয়ে একটা অধ্যায় আছে, পরিবেশ, জীবের পরিবেশ এবং বিস্তার নামে একটা অধ্যায় আছে না বায়োলজিতে? তোমরা যারা পড়ে থাকছো, মানে ওটা পড়ছো ভালো মতে, তোমরা নিশ্চয়ই জানো বাঘ গণনার জন্য একটা পদ্ধতির নাম দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে। বলো তো, আধুনিক মানে একটা আধুনিক পদ্ধতি আছে, একটা সনাতন পদ্ধতি আছে। সনাতন মানে আগের পদ্ধতি। এখন বলো, আগের পদ্ধতি বা সনাতন পদ্ধতিটা কি ছিল এবং বর্তমান পদ্ধতির নাম কি? এস আবিদা সুলতানা, কারেক্ট অ্যান্সার পাগমার্ক। হুম, তোমাদের বইয়ে ছিল হচ্ছে পাগমার্ক। পাগমার্ক, ঠিক আছে। পাগ বলতে তোমার হচ্ছে যে ঠিক আছে। বলতে হচ্ছে তোমার এই যে থাবা যেটা আছে, মানে মাটিতে যে গর্ত গর্ত করে তার যে পায়ের ছাপ আছে, এই পায়ের ছাপ দিয়ে আগে হচ্ছে তোমার বাঘ গণনা করা হইতো। এখন কাহিনী হলো যে বাঘ যদি আমি পায়ের ছাপ দিয়ে গণনা করি, তাহলে একাধিক বাঘ তো হতে পারবে, একটা বাঘে আমি দুইবার গুনে ফেলতে পারি শুধুমাত্র পায়ের ছাপ দেখে, তাই না? তাহলে এটা কি আসলে মূল পদ্ধতি হইলো? হলো না। তাহলে বর্তমান যে পদ্ধতিটা আছে এটার নাম হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং। ঠিক আছে, বর্তমান পদ্ধতিটার নাম হচ্ছে তোমার ক্যামেরা ট্র্যাপিং। ক্যামেরা ট্র্যাপিং এ কি করা হয়, যে বাঘ যেদিক দিয়ে চলাচল করতেছে সব জায়গাতে ট্র্যাপ করা হয় ক্যামেরাতে। এখন একই বাঘ তো দুইবার উঠতে পারে, তাই কি না? কিন্তু না, কাহিনী হলো ক্যামেরা ট্র্যাপিং এর সিস্টেম হচ্ছে বাঘের যে ডোরার দাগ আছে, বাঘের গায়ে যে ডোরা কাটা আছে, এটা কিন্তু প্রত্যেক বাঘের ক্ষেত্রে ইউনিক। দুইটা বাঘের সেম হয় না। আমাদের যেরকম ফিঙ্গারপ্রিন্ট, এরকম বাঘের যে গায়ে যে ডোরা কাটা দাগ আছে এটা কিন্তু সেম হয় না। তো ক্যামেরা ট্র্যাপিং করে প্রত্যেকটা দাগ আলাদা আলাদা দেখা হয়, যে হ্যাঁ আচ্ছা তার গায়ের দাগগুলো এটার সাথে আলাদা, তার মানে এটা একটা আলাদা বাঘ। এই ভাগে আসলে তোমার বাঘ গণনা করা হয়, মানে এই বছর মানে এই জরিপটাতেও কিন্তু তোমার ক্যামেরা ট্র্যাপিং দিয়ে করা হয়েছে, এবং এটাতে পাওয়া গেছে তোমার হচ্ছে 125টা বাঘ। তাহলে সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা হচ্ছে 125টা। সুন্দরবনে কিন্তু দুইটা অংশ, ভারতের একটা অংশ আছে, বাংলাদেশের একটা অংশ আছে। মেজরিটি পোর্শন হচ্ছে বাংলাদেশে। এই কারণে কিন্তু বাঘকে কিন্তু তোমার হচ্ছে রয়্যালটি দেওয়া হয়েছে বাংলাদেশের নামে। এর জন্যই বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, নেক্সট দেখো, এই যে লেখা আছে পদ্ধতিটার নাম হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি। ওকে, দেখো এখান থেকে আরো কিছু তথ্য দেওয়া আছে। 29 জুলাই হচ্ছে বিশ্ব বাঘ দিবস। ঠিক আছে, এটা চালু হয়েছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ওকে, ক্লিয়ার? আর মানুষ খাইতে বের হয় না, সুন্দরবনে অনেক খাবার আছে, ঠিক আছে, হরিণ টরিণ আছে, ওগুলা খায়। মানুষ যদি এখন স্বেচ্ছায় যায় কাছে, তাহলে মাঝে মাঝে আক্রমণ করে। ঠিক আছে, এরা এমনি যে মানুষ খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে এরকম হয় না। কেউ যদি ধরো বনের ভিতর গেছে কোনো কাজে, তাহলে বাঘের একটু ডিস্টার্ব ফিল হয়েছে, সে আক্রমণ করে ফেলতে পারে, এরকম। এরপরে দেখো এলডিসি। না, আমি এখনো যাই নাই সুন্দরবন, যাওয়ার ইচ্ছা আছে। আসো, দেখো 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এখন বলো তো, আমরা কোন ধরনের দেশ? আমরা কি স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশ, নাকি উন্নত দেশ, কোনটা? আমরা কোন ধরনের দেশ? বাংলাদেশ এখন কোন ধরনের দেশ? স্বল্পোন্নত, নাকি উন্নয়নশীল, নাকি উন্নত? এখন পর্যন্ত আমরা যতই বলি আমরা উন্নয়নশীল দেশ দেশ, কিন্তু আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি মানে খাতা কলমে আমরা হচ্ছে এখনো লিস্ট ডেভেলপড কান্ট্রি বা স্বল্পোন্নত কান্ট্রি, যেটাকে বলা হয় এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রি, স্বল্পোন্নত দেশ। তাহলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে কিন্তু আগে উত্তরণ করার কথা ছিল। এই জিনিসটা হচ্ছে কি, তোমার ইন্টারন্যাশনালি একটা মানদণ্ড বা একটা টাইম লাইন দিয়ে দেওয়া হয় প্রত্যেক দেশের ক্ষেত্রে, যে 6 বছর। ঠিক আছে, 6 বছর টাইম দেওয়া হয়। 6 বছরের মধ্যে তোমার এটা থেকে যদি তারা প্রপারভাবে বিভিন্ন কিছু পদক্ষেপ নেয়, তাহলে তারা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে তোমার উন্নত হবে। ঠিক আছে, তো বাংলাদেশ দেখো এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় প্রবেশ করা হচ্ছে 2018 সালে। তাহলে 18 থেকে 6 যোগ করলে কি হয়? 2024 সাল। তার মানে 2024 সালে কিন্তু আমাদের এলডিসি থেকে উত্তরণ করার কথা, তাই না? বাট কাহিনী হলো তোমার হচ্ছে কোভিড-19 হয়েছিল না 2020 সালের দিকে। 2020 সালে যে কোভিড-19 হলো, 1 বছর তোমার 1.5 বছরের মতো তোমার সবকিছু প্রায় অফ ছিল। এই কারণে হচ্ছে বাংলাদেশকে মানে অতিরিক্ত 2 বছর টাইম দেওয়া হয়েছে। সো 2026 সালের 24শে নভেম্বর এই তারিখের মধ্যে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হবে। ঠিক আছে, তার মানে বাংলাদেশ এখনো খাতা কলমে স্বল্পোন্নত দেশ বা লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসি। এলডিসি থেকে উত্তরণ করবে 2026 সালে। ওকে, নেক্সট। বিশ্ব বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানা। ঠিক আছে, পরিবেশ বান্ধব কারখানা এটা হচ্ছে এখন
তোমার বাংলাদেশে আছে, ঠিক আছে? বাংলাদেশে অনেকগুলা কারখানা আছে যেগুলো হচ্ছে গ্রিন, ঠিক আছে? গ্রিন বলতে হচ্ছে গ্রিন, তোমার হচ্ছে ইউএসজিবিসি নামে একটা কর্পোরেশন আছে বা ফাউন্ডেশন আছে, যেটাকে বলে তোমার ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং ক্যাপাসিটি বা গ্রিন বিল্ডিং কাউন্সিল নামে একটা জিনিস আছে। এই জিনিসটা থেকে লিড সনদ দেয়, ঠিক আছে? লিড নামে একটা সনদ দেয়, মানে হচ্ছে লিডারশিপ অন তোমার এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, ঠিক আছে? এই এনার্জি এবং এনভায়রনমেন্টাল দিক থেকে সবচেয়ে ভালো ডিজাইন যেগুলো আছে এগুলোকে তারা হচ্ছে লিড সনদ দেয়, ঠিক আছে? তাহলে লিড সনদপ্রাপ্ত কিন্তু অনেকগুলাই সংস্থা কিন্তু বাংলাদেশে আছে, ঠিক আছে? লিডার প্লাটিনাম আছে, গোল্ড আছে, এরকম কিন্তু ভাগ আছে। তার ভিতরে দেখো গাজীপুরে তাসনিয়া ফেব্রিক্স নামে একটা কারখানা আছে, পোশাক কারখানা। সেটা আসলে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব কারখানা, এটা কিন্তু বাংলাদেশে। তাহলে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব কারখানা যেটার নাম হচ্ছে তাসনিয়া ফেব্রিক্স, এটা কোথায়? বাংলাদেশে। কোথায়? গাজীপুরে। এটা হচ্ছে ইউএসজিবিসি, ঠিক আছে? গ্রিন বিল্ডিং ক্যাপাসিটি বা গ্রিন বিল্ডিং কর্পোরেশন, ওখান থেকে তারা আসলে এই সনদটা দিছে, লিড সনদ। 110-এর মধ্যে 107 স্কোর পাইছে এই তোমার প্রতিষ্ঠানটা। নেক্সটে আসো, দেখো বিশ্বের লিড সনদপ্রাপ্ত কিন্তু টোটাল 243টা আছে, মানে কারখানা আছে। তার ভিতরে অনেকগুলাই বাংলাদেশে আছে। এই সংখ্যাটা তোমরা হচ্ছে জিকে এক্সপ্রেসে পাবা, ঠিক আছে? জিকে এক্সপ্রেসে যারা যারা করছো তারা জানো ওখানে লিড সনদপ্রাপ্ত বাংলাদেশে কয়টা আছে সবগুলো সব মানে সংখ্যা সুন্দর মতো দেওয়া আছে। ওকে, এবার নেক্সটে আসো, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু নাম হচ্ছে পোপ, ঠিক আছে? পোপ পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস তোমরা অনেকেই নাম শুনছো, তাই না? যে ভ্যাটিকান সিটির প্রধান হচ্ছে পোপ ফ্রান্সিস, তাই না? তিনি কিন্তু মারা গেছেন এই বছর। ভ্যাটিকান সিটির যিনি প্রধান আছে পোপ, তিনি কিন্তু এই বছর মারা গেছেন, ঠিক আছে? তাহলে পোপ ফ্রান্সিস এই বছর কবে মারা গেছেন? তিনি হচ্ছে তোমার 21শে এপ্রিল 2025, 88 বছর বয়সে ভ্যাটিকানে তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে? তিনি ছিলেন হচ্ছে তোমার 266তম পোপ। 2013 সালে নির্বাচিত হয়েছিলেন। 13 থেকে 2025 পর্যন্ত তিনি পোপের দায়িত্ব পালন করেন। তাহলে দেখো তিনি হচ্ছে প্রথম ইউরোপীয় দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত হওয়া প্রথম পোপ, ঠিক আছে? প্রথম পোপ। এবার এবার দেখো পোপ নির্বাচন। তাহলে পোপ যেহেতু তোমার হচ্ছে মৃত্যুবরণ করছে, এখন একজন নতুন পোপ আসবে, তাই না? এটার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, ঠিক আছে? প্রথম তোমার হচ্ছে পোপ যারা আছে, পোপ নির্বাচন কিন্তু অনেক একটা সুন্দর একটা মানে রিচুয়ালের মতো, তাদের একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়, ঠিক আছে? অনুষ্ঠানটা আমি তোমাদের একটু বলি, তাহলে তোমাদের একটু মজা লাগবে, ঠিক আছে? যখনই তুমি জিকে পড়বা, তুমি যদি একটু মজা করে পড়ো, একটু ভিতরে যাও, তাহলে দেখবা জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে তোমার কাছে, ঠিক আছে? দেখো, পোপের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে কি হয়, একটা বড় একটা আয়োজন হয় নতুন পোপ নির্বাচনের জন্য, ঠিক আছে? এবং দেখো তখন কিছু অন্তর্বর্তীকালীন প্রধান থাকে, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন প্রধান, তাদেরকে বলা হয় ক্যামেরলেঙ্গো। ক্যামেরলেঙ্গো ক্যামেরলেঙ্গোদের কাজ কি হবে? ক্যামেরলেঙ্গোদের কাজ হবে এই যে নির্বাচনটা সঠিকভাবে প্রচার মানে পরিচালনা করা, ঠিক আছে? তাহলে আমাদের দেশে যেরকম এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাই না? আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কাজটা হবে নতুন করে নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত দেশের দেখাশোনা করা, তাই না? তাহলে এই যে যিনি ক্যামারলেঙ্গো আছে, তিনি ভ্যাটিকানের নির্বাচনের দায়িত্ব পালন করবেন, ঠিক আছে? নতুন পোপের আসা পর্যন্ত। এখন নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে তোমার 7 দিনেও লাগতে পারে, ঠিক আছে? 2 দিনও লাগতে পারে, কিংবা 2 বছরও লাগতে পারে, ঠিক আছে? এখন কিভাবে নির্বাচন হয় এই জিনিসটা একটু তোমাদেরকে বলি, খুব মজা পাবা শুনে। দেখো, এই যে এনার নাম কি দেখো, পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এই যে ক্যামেরলেঙ্গো হিসেবে দায়িত্ব পালন করতেছে হচ্ছে কেভিন ফারেল। তার নামের আগে একটা উপাধি দেখতে পাচ্ছ, এটা কি? কার্ডিনাল। এখন পোপ হওয়ার জন্য তুমি কি চাইলেই পোপ হইতে পারবা? না। পোপ হইতে গেলে শর্ত হচ্ছে তোমাকে একজন মেল হইতে হবে, মানে পুরুষ হইতে হবে, আর একজন ক্যাথলিক খ্রিস্টান হইতে হবে। এখন ক্যাথলিক খ্রিস্টান আর পোপ মানে তুমি মেল হইলা তাই কি তুমি হচ্ছে পোপ হয়ে যাবা? সম্ভব না, ঠিক আছে? অনেক অনেক ধাপ আছে। কিভাবে হইতে হয়? প্রথম কথা, 1 নম্বরে তোমাকে হচ্ছে ফাদার হইতে হবে। ফাদার বলতে তোমার স্থানীয় যে তোমার আছে গির্জাগুলো আছে, খ্রিস্টানদের যে প্রধান তোমার হচ্ছে উপাসনালয়, সেখানকার তোমার ফাদার হইতে হবে, ঠিক আছে? না, বর্তমান পোপ হচ্ছে পোপ লিও, ঠিক আছে? তোমাকে আমি কাহিনী বলতেছি। দেখো,
আম, কি হবে, তোমাকে প্রথমে ফাদার হইতে হবে। মানে কি, ফাদার বলতে গেলে তোমার সারা জীবন বিয়ে করা যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন কিছু সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এমনি এমনি তো তুমি ফাদার হইতে পারবে না, তাই না। প্রথমে ফাদার হইতে হবে। ফাদারের পরে পরের ধাপ, আরো কিছু ডিগ্রি, আরো কিছু জ্ঞান অর্জন করতে হবে। এগুলোর মাধ্যমে তোমাকে কি হইতে হবে, বিশপ হইতে হবে। আর্চ বিশপ বা বিশপ বলে, ঠিক আছে। ফাদারের পরের ধাপ হচ্ছে বিশপ। বিয়ে না করলে ফাদার হবে কেমনে, ঠিক আছে, সবার ফাদার, ঠিক আছে। বলে না, ওই যে তোমার চার্চে যিনি প্রধান তাকে ফাদার বলে না। যারা এনডিসিতে পড়ছো, হ্যাঁ, বা হলি কোর্সে পড়ছো, তারা জানো ফাদার বা সিস্টার কাদেরকে বলে, তাই না। তাহলে দেখো, এই যে ফাদার হইতে হবে, তারপরে হচ্ছে তোমার ওখান থেকে কি হতে হবে, আর্চ বিশপ হইতে হবে, ঠিক আছে, বা বিশপ হইতে হবে। এরপরে তোমাকে কি করতে হবে, তোমাকে উপর থেকে বিশপদের মধ্যে থেকে তোমার কি করা হয়, পরবর্তীতে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে তোমার পোপ নিজে নিয়োগ দেয়। এবং বিভিন্ন ধাপ আছে, এগুলো থেকে তোমার হচ্ছে একটা লিস্ট করা হয়। তুমি অনেকে জানেই না নিজে থেকে যে কিভাবে হয়ে গেছে, ভিতরে এটা গোপনীয়তা ভাবে একটা লিস্ট করা হয়। এবং হচ্ছে তার বয়সটা নিশ্চয়ই 80-র নিচে হইতে হবে, এরকম কিছু শর্ত থাকে। এগুলো থেকে পোপ নিজেই কিছু মানুষকে সিলেক্ট করে দিয়ে যায়, যাদের নাম দেওয়া হয় কার্ডিনাল। এবং কার্ডিনালদের ড্রেস হচ্ছে এরকম সুন্দর কমলা কালারের মতো, হ্যাঁ, কমলা বা লাল কালারের, মাথার উপরে লাল টুপি, এটা হচ্ছে কার্ডিনাল, ঠিক আছে। কার্ডিনাল থাকে। কার্ডিনালদের কিন্তু সিলেক্ট করে দেয় তোমার পোপ নিজে, ঠিক আছে। তাহলে পোপ নিজেই কিন্তু তোমার ওই যে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হচ্ছে কার্ডিনালদের সিলেক্ট করে দিয়ে যায়, এবং কার্ডিনালদের মধ্যে থেকে পরবর্তীতে পোপ হয়, ঠিক আছে। এবং কার্ডিনাল যারা ছিল তাদের মধ্যে থেকে পরবর্তীতে একটা নির্দিষ্ট নিয়ম আছে, এটাকে বলা হয় তোমার হচ্ছে কনক্লেভ, ঠিক আছে। ভ্যাটিকান সিটিতে এই কনক্লেভটা হয় একজন পোপ মারা যাওয়ার পরে। এই কনক্লেভে বিশ্বের যে যে প্রান্তে যতজন কার্ডিনাল আছে সবাই চলে আসে, ঠিক আছে। এটা ওদের রিচুয়াল, ঠিক আছে। টুপি এত ছোট, মাথার পিছনে পিচ্ছি একটা হলুদ কালারের মানে কমলা কালারের ইয়ে থাকে, ঠিক আছে। চুল না, চুল না, ওটা হচ্ছে টুপি। তাহলে দেখো, তোমার কার্ডিনালগণ সবাই আসবে এই কনক্লেভে, ঠিক আছে। কনক্লেভে তিনি আসবেন, এবং হচ্ছে সিস্টিন চ্যাপেল, যে প্রধান তোমার কার্যালয়, ঠিক বলা হয় তোমার সিস্টিন চ্যাপেল। এই সিস্টিন চ্যাপেলের ভিতরে তাদের ঢুকবে। তাদের হাতে কোনো ফোন থাকবে না, কোনো যোগাযোগের কিছু থাকবে না, একজন আরেকজনের সাথে কথা বলবে না এই কয়েকদিন, ঠিক আছে। এবং একটা রিচুয়ালের জন্য তারা যাবে। কার্মেল তো আছে, তিনি হচ্ছে তোমার হচ্ছে নির্বাচন পরিচালনা করতেছে। এবং এই যে 133 জন কার্ডিনাল আছে, ঠিক আছে, 133 জন কার্ডিনাল তোমার হচ্ছে ভোট দিবে। তাদের ভোটের শর্ত হচ্ছে তারা সিস্টিন চ্যাপেলের মধ্যে যে ঢুকছে, তারা আর বের হবে না, কারোর সাথে কথা বলবে না, কোনো যোগাযোগ মাধ্যম থাকবে না। সবাইকে নিজের নাম অনুযায়ী একটা করে তোমার কাগজ দেওয়া হবে, ঠিক আছে, কাগজে তার নিজের নাম লেখা আছে। এবং পাশে একটা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে সে যাকে ভোট দিবে, কার্ডিনালদের মধ্যেই সে যাকে ভোট দিবে তার নামটা লিখতে হবে, ঠিক আছে। এইভাবে দিনের মধ্যে 4 বার তোমার এই জিনিসটা করা হয়, একদিনে 4 বার, 4 দিন পর পর আবার, ঠিক আছে। তার মানে তোমার একদিনে 4 বার এই জিনিসটা করা হবে। তারা প্রত্যেকে নাম লিখবে, লিখে একটা নির্দিষ্ট বক্সে দিবে, কেউ কারোর সাথে কিন্তু কথা বলতেছে না, ঠিক আছে। এবং এই জিনিসটা কিন্তু তারা নিজেরাও দেখতেছে না কে কতটুকু হয়েছে। এবং এরকম নামগুলো দেখার পরে যিনি হচ্ছে ক্যামেলিয়াঙ্গো আছে, যিনি প্রধান মানে বিচারক যারা আছে কার্ডিনালদের মধ্যে, কিন্তু তারা সবাই বাইরে থেকে কিন্তু সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতেছে কিভাবে কখন নির্বাচন হচ্ছে, কেউ জানে না। কি করতে হবে, ওই নামগুলো দেখে, নামগুলো ভোটগুলো কালেক্ট করে, দেখবে এর ভিতরে 2/3, এই 133 জন আছে না, তার ভিতরে মেজরিটি তোমার 2/3, 2/3 ভোট পাইতে হবে, ঠিক আছে। 2/3 ভোট একজনের নামে যখন উঠবে, তখন তিনি আসলে পোপ হবে, ঠিক আছে। মিনিমাম 2/3। এখন 2/3 না হওয়া পর্যন্ত এই ভোট চলতেই থাকবে, দিনের মধ্যে 4 বার। এবং 4 দিন পর পর না হলে আবার একটা প্রেয়ার করা হয়, প্রেয়ারের পরে আবার মানে আবার এরকম 4 দিন করে, ঠিক আছে। এরকম দিনে 4 বার করে করা হয়। এবং দিনে 2 বার, 2 বার করে ভোটের পরে দেখা যায় যে হয় নাই। যখন হয় নাই, তখন কি করা হয়, এই যে কাগজগুলো আছে, এই কাগজগুলো পোড়ানো হয়, ঠিক আছে। কাগজগুলো যখন পোড়ানো হয়, কাগজগুলো পোড়ানোর পরে দেখা যায় যে উপরে সবাই সিস্টেম চ্যাপেলের বাইরে দাঁড়ায় আছে, সব সাংবাদিক টাংবাদিক সবাই, সবাই দিনের মধ্যে 2 বার দেখে যে হচ্ছে উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, ঠিক আছে। তারা একটা কেমিক্যাল মিশাই দেয়, যার কারণে হচ্ছে যে ধোঁয়াগুলো কালো হয়, ঠিক আছে। যে কাগজ পোড়াইলে কালো ধোঁয়া হয়েছে, তার মানে কালো ধোঁয়া হয়েছে, তার মানে এখনো ভোটের সিদ্ধান্ত হয় নাই, ঠিক আছে। এরকম দিনের মধ্যে তোমার 2 বার করে ধোঁয়া মানে আগুন জ্বালানো হবে, এবং 4 বার করে ভোট হবে। এরকম করে 4 দিন 4 দিন এরকম করে মাঝে মাঝে দেখা যায় যে 2 বছর পর্যন্ত চলে গেছে, এখনো পর্যন্ত পোপ নির্বাচন হয় নাই, এরকম হয়েছে, হ্যাঁ। তো তারা হচ্ছে এরকম করে যখনই দেখবে যে একজন, হ্যাঁ, 2/3 ভোট পেয়ে গেছে, একজনের নামে 2/3 ভোট আসছে,
তখনই তারা কি করবে, একটা নির্দিষ্ট কেমিক্যাল দিয়ে এই আগুন যখন পোড়াই দিবে তখন কি সাদা ধোঁয়া উঠবে। যখনই দেখবে সিস্টিন চ্যাপেলের উপরে সাদা ধোঁয়া উঠছে তখনই সবাই খুশি, ঠিক আছে, আমরা নতুন পোপ পেয়ে গেছি। ঠিক আছে, এই দেখো এখানে লেখা আছে যে সিস্টিন চ্যাপেলের উপরে সাদা ধোঁয়া উড়ে নিশ্চিত হয় ক্যাথলিক গির্জার নতুন পোপ পাওয়া গেছে। কাহিনী বুঝতে পারছো? ইন্টারেস্টিং না? হ্যাঁ, তাহলে নতুন পোপদের বয়স অবশ্যই 80-র নিচে হয়, ঠিক আছে। এমন না যে 80-র উপরে হয়ে গেলে তুমি হচ্ছে অবসর নিবা, তা না। মানে তোমার নির্বাচন হওয়ার আগে তোমার বয়স 80-র নিচে থাকতে হবে, এটা হচ্ছে তাদের নিয়ম, ঠিক আছে। তাহলে এই যে গির্জার নতুন পোপ, ইনি হচ্ছে বর্তমান পোপ, তার নাম হচ্ছে পোপ লিও। তার তার ধারণকৃত নাম হচ্ছে পোপ লিও, তার আসল নাম হচ্ছে ফ্রান্সিস প্রিভোস্ট, রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, ঠিক আছে। এবং তার নাম হচ্ছে পোপ লিও, ঠিক আছে, পোপ চতুর্দশ লিও, তিনি এই নাম ধারণ করছেন। তিনি একজন কার্ডিনাল ছিল, এখন পোপ হয়ে গেছে। তিনি হচ্ছে আমেরিকার, দেখো তিনি হচ্ছে দেখো শিকাগোতে জন্মগ্রহণ করেন এবং তিনি দক্ষিণ আমেরিকার মিশনারি হিসেবে কাজ করেন, ঠিক আছে। প্রথম মার্কিন আমেরিকান মানে পোপ হচ্ছে তিনি। এরপরে এই দেখো এখানে দেওয়া আছে মিশনারি হিসেবে কাজ করে, তার আগে বিশপ হিসেবে কাজ করছে, মানে অনেক ধাপ পার হয়ে তারপরে কিন্তু এই জিনিসটা হইতে হয়। নেক্সট দেখো ভ্যাটিকানে যে প্রধান দায়িত্ব লেখা আছে, তোমরা এই জিনিসটা পড়ে নিবা। এরপর আসো পর্বতারোহী। বাংলাদেশ থেকে প্রতি বছরই দেখা যাচ্ছে ইদানিং হচ্ছে অনেকে এভারেস্টে উঠতেছে, তাই না? সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশ থেকে কে? তিনি হচ্ছে মুসা ইব্রাহিম, তাই না? তিনি আসলে তোমার তিব্বতের যে নর্থ পাথ আছে মানে ওই দিক থেকে তিনি আসলে 23 মে 2010 সালে এভারেস্টের চূড়ায় ওঠেন, ঠিক আছে। তিনি হচ্ছে প্রথম বাংলাদেশি যিনি এভারেস্টের চূড়ায় ওঠেন 2010 সালে। এখানে আমি যে কজনের নাম দিব, দেখো এখন পর্যন্ত 7 জন, ঠিক আছে, 7 জন আছে এভারেস্ট বিজয়ী। তার ভিতরে যে কজনের নাম দেবো সবার সাথে কিছু না কিছু একটু ইন্টারেস্টিং তথ্য আছে। যেমন দেখো এম এ মোহিত হচ্ছে একমাত্র 2বার এভারেস্ট বিজয়ী, তিনি 2বার এভারেস্টে উঠছেন, ঠিক আছে, 2011 সালে একবার, 2012 সালে একবার। এরপরে দেখো বাংলাদেশের প্রথম মহিলা নারী এভারেস্ট জয়ী, তার নাম হচ্ছে নিশাত মজুমদার, ঠিক আছে, তাহলে তিনি হচ্ছে প্রথম। তারপরে দেখো ওয়াসফিয়া নাজরিন, তিনি কিন্তু দ্বিতীয়। তিনি কিন্তু বাংলাদেশ অন 7 সামিটস, মানে তিনি 7টা মহাদেশের যে 7টা উঁচু উঁচু পর্বত আছে, ঠিক আছে, 7টা মহাদেশের 7টা, এই জিনিসটা কিন্তু তিনি মানে একটা অভিযানে 7টাতে ওঠেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াসফিয়া নাজরিন। তাহলে সবার নামের সাথে কিন্তু একটা না একটা করে তোমার রেকর্ড আছে। তারপরে খালেদ হোসেন কিন্তু এবারে জয় করছিল, বাট ফেরার পথে তিনি আসলে মারা যায়, ঠিক আছে। এরপরে 2024 সালে একই অভিযানে 2টা এভারেস্ট, ঠিক আছে, মানে 2টা পাহাড়, একটা হচ্ছে এভারেস্ট, একটা হচ্ছে লোৎসে, 2টা পর্বত একসাথে জয় করেন তিনি হচ্ছে বাবর আলী। এবং একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে বাবর আলী কিন্তু একজন ডাক্তার, ঠিক আছে, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছেন, ডাক্তার বাবর আলী, ওকে। এবং এই বছরে আরেকজন এভারেস্ট বিজয়ী আছেন, তিনি হচ্ছে ইকরামুল হাসান শাকিল। 2025 সালে দেখো এই বছর 19 মে তিনি এভারেস্ট জয় করেন। তিনি আরেকটা স্পেশাল জিনিস করেন, সেটা হচ্ছে C2 সামিট, মানে তিনি একদম ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু করে পায়ে হেঁটে রওনা দেয়, ঠিক আছে। পায়ে হেঁটে তিনি প্রায় 11,000 না 12,000 কিলোমিটারের মতো তিনি পায়ে হাঁটেন। পায়ে হেঁটে তিনি হচ্ছে এভারেস্টের যে বেস ক্যাম্প আছে বেস ক্যাম্পে পৌঁছান, ঠিক আছে। এবং এই জিনিসটা করার সময় তিনি হচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ যে C2 সামিট করছে এবং পায়ে হেঁটে এত দূর অতিক্রম করছে, ঠিক আছে। তিনি হচ্ছে ইকরামুল হাসান শাকিল। এই যে এখানে ছবিতে যাকে দেখতে পাচ্ছ, এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে ইকরামুল হাসান শাকিল। এবার আসো দেখো মানাসলু নামে একটা পর্বত আছে, এটা এই বছরে আরেকটা রেকর্ড করে, সেটা হচ্ছে ডাক্তার বাবর আলী। হ্যাঁ, ছবিতে যাকে দেখতে পাচ্ছ এটা বাবর আলী না, ওইটা বাবর আলী, ঠিক আছে, এটা আছে আমি। এখানে দেখো মানাসলু নামে একটা শৃঙ্গ আছে, যেটা হচ্ছে বিশ্বের 8ম উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে, বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ, যেটা হচ্ছে মানাসলু পর্বত। এই মানাসলু পর্বত তিনি তো জয় করছেন, কিন্তু একটা স্পেশাল ওয়েতে। সেটা কি? সেটা হচ্ছে তিনি অক্সিজেন ছাড়া, কৃত্রিম অক্সিজেন ছাড়া তিনি 8,163 মিটার উচ্চতার মানাসলু শৃঙ্গ জয় করেন, ঠিক আছে, বিশ্বের 8ম উচ্চতম পর্বত, ডাক্তার বাবর আলী। আমি এবারে জয় করিনি, এবারে জয় করছি ইনি, ঠিক আছে। আমার সাথে দেখা হয়েছিল তোমার হচ্ছে ফটোগ্রাফির উপরে, রুচি কোম্পানি থেকে একটা ফটোগ্রাফির কন্টেস্ট আয়োজন করা হয়, তোমার হচ্ছে রুচি রুচি বিউটিগ্রাম নামে। তো এটাতে হচ্ছে আমি মাস্টার ক্লাসের জন্য সিলেক্টেড হয়েছিলাম। তো ওখানে হচ্ছে এনার সাথে দেখা। তো আমি জিজ্ঞেস করছিলাম ভাইকে, ভাই আপনার এই যে ডাক্তারি পড়ার পাশাপাশি এই জিনিসটা কিভাবে করেন? হ্যাঁ,
বলে যে হচ্ছে আমার বাসা তো চিটাগাঙেই ছিল, যখনই ছুটি পাইতাম তখনই যাইতাম হচ্ছে পাহাড়ে। হ্যাঁ, আগে থেকে পাহাড় টানতো, এই জন্য তিনি আসলে এরকম পাহাড়ের উপরে ওঠা নিয়ে অনেক ফ্যাসিনেটেড। আমাকে জিজ্ঞেস করছে যে পড়াশোনার পাশাপাশি কিভাবে ফটোগ্রাফি করো। আমি বললাম যে ভাই করা হয় না, সময় পাই না। ঠিক আছে, আসো নেক্সট। এই যে মানাসলু সম্পর্কে লেখা আছে, এটা দেখো বিশ্বের তোমার হচ্ছে 8ম উচ্চতম পর্বত। এর সাথে তার সাথে কিন্তু আরেকজন সহকারী ছিল, তিনি অক্সিজেন নিয়েছিল, তার নাম হচ্ছে তানভীর আহমেদ। ঠিক আছে, বাট তিনি অক্সিজেন ছাড়া ওঠেন। হ্যাঁ, গেছিলাম সাজে। এরপরে দেখো এভারেস্ট ম্যান। এই যে এভারেস্টে যারা ওঠে, ঠিক আছে, আমি তোমাদেরকে যখন হচ্ছে বিভিন্ন দেশের উপজাতি পড়াচ্ছিলাম তখন কিন্তু একটা নাম ছিল শেরপা, মনে আছে? শেরপা। শেরপা হচ্ছে কারা? শেরপা হচ্ছে যারা এভারেস্টে উঠতে পথ চিনায় দেয়, মানে একজন কি বলে, লোকাল গাইড থাকে না, তুমি যে কোনো দেশে ঘুরতে গেলে তাদের যে লোকাল গাইড থাকে তারা দেখাই দিবে তুমি কোন কোন জায়গায় যাবা। ঠিক আছে, তো এরকম গাইডের মতো একজন, যার নাম হচ্ছে শেরপা। এই শেরপার নাম হচ্ছে কামিরিতা। ঠিক আছে, কামিরিতা শেরপা। তাকে এভারেস্ট ম্যান নামে খেতাব দেওয়া হয়েছে। কারণ কি, তিনি কয়বার এভারেস্টে উঠছেন? তিনি টোটাল 29 বার। তিনি টোটাল 29 বার। ঠিক আছে, তিনি টোটাল, সরি 29 নয়, 31 বার, ভুল বলছি, 31 বার। 31 বার হচ্ছে তিনি এভারেস্টে চূড়ায় ওঠেন। 31 বার। ঠিক আছে, কামেরিতা শেরপা হচ্ছে 31 বার ওঠেন। এখন শেরপা থেকে প্রশ্ন হচ্ছে, বলতো শেরপাদের মধ্যে একজন এভারেস্টে সর্বপ্রথম উঠছিলেন। ঠিক আছে, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ের নাম কি? ভুলে গেছো? কেউ জানো না? নেপালের, হ্যাঁ নেপালের। বলো, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি? শেরপা তেনজিং নরগে। মনে পড়ছে? এগুলোও জিকে। শেরপা তেনজিং নরগে, তিনি হচ্ছে সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী। তার সাথে ছিলেন এডমন্ড হিলারি, সেকেন্ড। এখন বলো, চাঁদে প্রথম পা রাখছেন কে? চাঁদে প্রথম পা রাখছে কে? নীল আর্মস্ট্রং। সেকেন্ড কে? হ্যাঁ, প্রথমের নাম জানো, শুধু সেকেন্ডের নাম জানো না, তাই না? এডউইন অল্ড্রিন বা বাজ অল্ড্রিন বলা হয়। ঠিক আছে, এরপর দেখো তাহলে কামিরিতা শেরপা তিনি কিন্তু 31 বার এভারেস্ট শৃঙ্গে উঠছেন। ঠিক আছে, এরপর দেখো বিপিএল 2025। এবছর বিপিএল হয়েছে না 2025 সালে? জয়লাভ করছে কোন দল? যারা খেলা দেখো তারা জানো, বলো। বিপিএল এর এবছর কাপ নিচ্ছে কারা? ফরচুন বরিশাল, বা বরিশাল, তাই না? বরিশাল এই বছর বিপিএল কাপ নিছে, তাই না? বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। এইবারই বিপিএল এ প্রথমবারের মতো মাস্কট আনা হয়েছে। মাস্কট, মাস্কট জিনিসটা কি? ওমানের রাজধানী না, ওমানের রাজধানী নামও মাস্কট। ঠিক আছে, এই মাস্কটটা হচ্ছে একটা তোমার প্রাণী বা কোনো অবজেক্ট বা এনিথিং, যে জিনিসটা কি করে, যে জিনিসটা হচ্ছে তোমার একটা কি বলা হয়, যে মানে একটা কি বলবো, তোমার মানে শুভাকাঙ্ক্ষী বা হচ্ছে শুভ জিনিস, শুভ জিনিসের একটা প্রতীক এই হিসেবে ধরা হয়। ঠিক আছে, মাস্কটটাকে, বা খেলাকে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, এরকম একটা মাস্কট। এবং প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু মাস্কট থাকে। ঠিক আছে, যত তোমার কাতার বিশ্বকাপের মাস্কটটা যদি দেখো, অনেক সুন্দর। ঠিক আছে, একটা ইয়ার মতো, শাপলা পাতা মাছের মতো, মানে হচ্ছে স্টিংরে এর মতো, সাদা, মাথার উপরে হচ্ছে পাগড়ি দেওয়া। ঠিক আছে, অনেক কিউট ছিল কাতার যে বিশ্বকাপের যে মাস্কটটা ছিল। এই বছর বাংলাদেশের যে বিপিএল হয়েছে, বিপিএল এ মাস্কট হিসেবে এটাকে নেওয়া হয়েছে, এবং এটার নাম দেওয়া হয় ডানা 36। ডানা 36, ডানা দিয়ে হচ্ছে উইংস বোঝাচ্ছে, আর 36 দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? 36 কেন? এটা কি তোমার বিপিএল এর 36তম আসর? না। তাহলে 36 কেন? 36 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 36শে জুলাই, তাই না? জুলাই আন্দোলন হয়েছিল তোমার হচ্ছে, মানে 5ই আগস্ট আসলে আমরা স্বাধীনতা লাভ করি বলা যায়। তো 5ই আগস্ট হচ্ছে তোমার 36শে জুলাই। তো সেই হিসেবে তোমার ডানা 36 নাম দেওয়া হয় এই মাস্কটটাকে। এই মাস্কটের ডিজাইনার ছিল হচ্ছে অলিদুজ্জামান শাহিন। ঠিক আছে, এটুকুই জানো যে বিপিএল এর মাস্কটের নাম হচ্ছে ডানা 36। তোমার যিনি হচ্ছে ডিজাইন করছেন তার নাম হচ্ছে অলিদুজ্জামান শাহিন। নেক্সট,
তো এভারেস্ট ম্যান আগের পেজে চলে যাবে, ঠিক আছে। হুম, তাহলে এটা আগের পেজের সাথে, ঠিক আছে। যেটা অমৃতা শেরপার সাথে দেখো আরেকটা তথ্য আছে, এটা হচ্ছে তোমার শেরপা নয়, কিন্তু তারপরে সবচেয়ে বেশি বার হচ্ছে 19 বার একজন যায়, ব্রিটিশ গাইড কেন্টন কুল। এই নামটা অতটা ইম্পর্টেন্ট না, এরপরে আসো। হুম, খেলাধুলার মধ্যে আছে, খেলাধুলা থেকে আরেকটা তথ্য, এই বছর ব্যালন্ডিয়র। ব্যালন্ডিয়র হচ্ছে পুরুষদের ফুটবলে, মানে সবার ক্ষেত্রে আর কি, ফুটবলের ক্ষেত্রে বর্ষসেরা যে সেরা ফুটবলার আছে তাকে আসলে পুরস্কারটা দেওয়া হয়। এটা ফুটবলারদের একটা স্বপ্ন থাকে যে জিনিসটা জয় করার, ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যক ব্যালন্ডিয়র বিজয়ী কে? সর্বোচ্চ সংখ্যক ব্যালন্ডিয়র বিজয়ী হচ্ছে লিওনেল মেসি, তাই না? কয়বার? 8 বার না? 8 বার না 9 বার? 8 বার। এই বছর তোমার ব্যালন্ডিয়র পাইছে হচ্ছে ওসমান দেমবেলে, পিএসজি, ঠিক আছে, প্যারিস সেন্ট জার্মেন পিএসজিতে খেলে তোমার হচ্ছে ওসমান দেমবেলে। তিনি যে বার্সেলোনার হচ্ছে লামিন ইয়ামাল তাকে পিছনে ফেলায় তিনি ফার্স্ট হয়েছে আর কি, তিনি হচ্ছে এই বছর ব্যালন্ডিয়র পাইছে। এখন এই বছর যেহেতু ব্যালন্ডিয়র পাইছে, গত বছর কে পাইছিল বলো তো? গত বছর ব্যালন্ডিয়র কে পাইছে? গত বছর পাইছিল রদ্রি। হ্যাঁ। তার আগের বছর মেসি, আবার তার আগের বছর কারিম বেনজেমা, তার আগের বছর আবার মেসি, তাই না? ওকে, নেক্সট। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র, নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নাম কি? নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র, এই দেখো খুবই সুন্দর হ্যান্ডসাম একটা ভদ্রলোক, যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক আমার তরুণীর, লক্ষ্য তরুণীর ক্রাশে পরিণত হয়ে গেছে। তার নাম হচ্ছে জোহরান মামদানি। তিনি এই যে 25 সালে কিছুদিন আগে যে নিউ ইয়র্ক সিটিতে নির্বাচন হয়েছে সিটির মেয়র হিসেবে, তিনি জয়যুক্ত হয়েছে। তার নাম হচ্ছে জোহরান মামদানি। তিনি আসলে প্রথম মুসলিম, ঠিক আছে, প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় মেয়র, ঠিক আছে। সবকিছুই সম্ভব, মানে সবকিছু তার নামের ক্ষেত্রে যায়, ঠিক আছে। জোহরান মামদানি, তার বয়স হচ্ছে 34 বছর, তার মানে তিনি সবচেয়ে কম বয়সী একজন মেয়র, 130 বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি একটু 1 মিনিট অফ রাখি, ঠিক আছে। আজানটা শেষে বলতেছি।
ওকে, তাহলে আমরা ফিরে আসি। দেখো, আমরা বলতেছিলাম হচ্ছে জোহরান মামদানি সম্পর্কে, তাই না? জোহরান মামদানি হচ্ছে নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র, তাই না? তাহলে নিউ ইয়র্ক সিটির নির্বাচিত নতুন মেয়র হচ্ছে জোহরান মামদানি। তিনি আসলে হচ্ছে তোমার একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, ঠিক আছে? তার মা হচ্ছে ইন্ডিয়ান, হ্যাঁ। তার জন্মস্থান হচ্ছে উগান্ডাতে, বুঝতে পারছো? এবং তার বয়স হচ্ছে 34 বছর, তার মানে 130 বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছে তিনি, জোহরান মামদানি। এবং তার ইউনিক কিছু জিনিস ছিল, সে হচ্ছে বিভিন্ন ভাষায় মানে ভোট চাইছেন। কেন বিভিন্ন ভাষায় ভোট চাওয়া লাগবে? কারণ নিউ ইয়র্ক সিটির অধিকাংশ মানুষই হচ্ছে তোমার ইমিগ্রেন্টস। ইমিগ্রেন্ট মানে কি? মানে বাইরের দেশ থেকে এসে যে দেশে বসবাস করে তাদেরকে বলে অধিবাসী, তাই না? তাহলে ইমিগ্রেন্টসদের মধ্যে তিনিই কিন্তু একজন ইমিগ্রেন্ট, তাই না? এবং তিনি একটা জিনিস প্রচার করে গেছেন যে দিস সিটি বিলংস টু ইউ, ঠিক আছে? সবাইকে বলে গেছেন দিস সিটি বিলংস টু ইউ, এই সিটি তোমার, এই সিটিতে তোমার থাকার অধিকার আছে, খাওয়ার অধিকার আছে, সবকিছু তিনি কমের মধ্যে নিয়ে আসবেন। মানে তার যে মোটোগুলো ছিল খুবই সুন্দর ছিল, এবং জনগণের নেতা হিসেবে তিনি আসলে জয়যুক্ত হয়েছেন। তিনি বাংলাতে বলছেন, উর্দুতে, আরবিতে, হিন্দিতে, সব ভাষায় কিন্তু তিনি প্রচারণা চালাইছেন, তাই না? এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। এবং তিনি যেদিন জয়যুক্ত হয়, ঠিক আছে, ওই দিন তিনি আসলে একটা স্পিচ দেয়, ঠিক আছে? স্পিচে তিনি বলেন যে হচ্ছে নিউ ইয়র্ক সিটি যেটা আছে, নিউ ইয়র্ক সিটি উইল বিলং টু দ্য ইমিগ্রেন্টস, সিটি বিল্ড বাই ইমিগ্রেন্টস, পাওয়ার্ড বাই ইমিগ্রেন্টস অ্যান্ড অ্যাজ পার টু নাইট উইল লেড বাই অ্যান ইমিগ্রেন্ট, ঠিক আছে? মানে এই সিটিটা ইমিগ্রেন্টদের জন্যই থাকবে, ইমিগ্রেন্টরাই বানাইছে, ইমিগ্রেন্টদের দ্বারাই পরিচালিত, এবং আজকে থেকে আমি মানে একজন ইমিগ্রেন্ট হিসেবে এই জিনিসটা কি করব, নেতৃত্ব দিব, ঠিক আছে? এই জিনিসটা তিনি বলেন, ওকে। এবং তার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটু ইয়ে আছে, মানে কথা কাটাকাটি আছে। এবং রিসেন্ট তিনি যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যান, তারা একটু মস্করাই করেন। একজন তোমার হচ্ছে সাংবাদিক প্রশ্ন করছে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ানো জোহরান মামদানি, তাকে প্রশ্ন করছে যে আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প একজন ফ্যাসিস্ট? হ্যাঁ, তিনি উত্তর দিতে যাবেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলে যে হ্যাঁ, ক্লিয়ারলি বলে দাও যে হ্যাঁ, অত ঘুরায় পেঁচা বলা লাগবে না, ক্লিয়ারলি বলো হ্যাঁ, ঠিক আছে, এরকম। ওকে, নেক্সট। দেখো তার যে হচ্ছে মোটোগুলো ছিল, যে অগ্রাধিকারমূলক লক্ষ্য, সাশ্রয়ী বাসস্থান, কমিউনিটি ভিত্তিক উন্নয়ন, এই জিনিসগুলো তার আসলে মূল মোটো ছিল বা তোমার উদ্দেশ্য ছিল। এরপরে দেখো শুরু হলো জেন বিটা বা জেনারেশন বিটা। আমরা সবসময় শুনি না জেনজি জেনজি, হ্যাঁ। এখন যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে সে কি জেনজি? না, জেনজি অনেক বছর আগে পার করেছে। মানে আমরা এখন যারা যুবক অবস্থায় আছি তারা হচ্ছে জেনজি। তাহলে তোমার জানতে হবে জেনজি কাদের বলা হয়। দেখো, 97 থেকে 2012-র মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেন জি, ঠিক আছে? জেনারেশন জেড বা জেন জি, তার মানে যাদের জন্ম 97 থেকে 2012। এখানে যারা যারা ক্লাস করতেছে সবারই জন্ম কিন্তু 97 থেকে 2012-র মধ্যে, তাই না? মোস্ট অফ দা মানুষেরই জন্ম আছে তোমাদের 2007-08 এদিকে বা 6-7-এর দিকে, তাই না? 6-7-8 এরকম। তার মানে সবাই হচ্ছে জেন জি। এরপরে দেখো 12-র পরে যারা জন্মগ্রহণ করছে তারা হচ্ছে তোমার জেন আলফা, এবং 2025 সাল মানে এই বছর থেকে তারা হচ্ছে জেন বিটা। তাহলে জেন জি কেন? দেখো তাদের আমাদের আগেরকে বলা হয়তো মিলেনিয়ালসরা। তারা আসলে সোশ্যাল মিডিয়া তেমন ডিজিটাল যুগ খুব একটা পায় নাই। আমরা জন্মের পর থেকে আসলে ডিজিটাল যুগ পাইছি। তার মানে ইন্টারনেট, তারপর গ্লোবালাইজেশন, এই জিনিসগুলো আমরা জন্মের পর কেবল আসা শুরু করছে। জেন আলফার ক্ষেত্রে তারা দেখো 2012 মানে জন্মের পর থেকেই তারা হচ্ছে এই যে ইন্টারনেট অ্যাভেলেবল, সোশ্যাল মিডিয়া সবকিছু তারা পাইছে। এবং 2025-এ যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু জন্মের পর থেকে এআই, তারপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এই জিনিসগুলো কিন্তু তারা পাইছে, তাই না? তার মানে এখনকার জেনারেশন যারা জন্মগ্রহণ করতেছে তারা হচ্ছে জেন বিটা, আমরা হচ্ছে জেন জেড বা জেন জি। ওকে, নেক্সট। দেখো এখানে লেখা আছে শুরু হয়েছে এখন, তাহলে 2040 পর্যন্ত এটা সম্ভাব্য ধরা হয়েছে, এটা হচ্ছে জেন বিটা। এরপর গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ, ঠিক আছে? গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ। এই যে ছবিতে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছ, ইনিকে বলো। অনেকে হয়তো জানো, জানা থাকলে বলে ফেলো ইনিকে। ইনি হচ্ছেন গ্রেটা থুনবার্গ। নাম শুনছো না, গ্রেটা থুনবার্গ? তিনি বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন যে হ্যাঁ, আমরা চাইলেই কিন্তু গাজা অভিমুখী ত্রাণ নিয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে? বাট অনেকেই চায় না।
ইচ্ছা করে চায় না বা রাজনৈতিক চাপে চায় না। তিনি সারা বিশ্বের মিডিয়াকে দেখায় দিছেন যে হ্যাঁ আমরা চাইলে কিন্তু ওখানে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। ঠিক আছে, তিনি হচ্ছে দেখো তার যে অভিযানটা ছিল, অভিযানটার নাম হচ্ছে মেডেলিন। ঠিক আছে, তিনি এই যে গাজা অভিমুখী জাহাজটার নাম ছিল মেডেলিন। এখানে 12 জন মানবাধিকার কর্মী ছিল, তাদের ভিতরে একজন ছিলেন হচ্ছে এই সুইডেনের অধিবাসী, নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গকে বলা হয় হচ্ছে তোমার ডটার অফ দ্য আর্থ। ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট আসো, এই যে ম্যাডলিনা আর কে কে ছিল এখানে নাম লেখা আছে দেখো। জার্মানির ছিল ইয়াসমিন আচার, তারপরে ফ্রান্সের ছিল হচ্ছে আন্দ্রে এবং ওমর ফায়াদ, তারপরে ব্রাজিলের ছিল থিয়েগো আভিলা। তেমন সবগুলো নামে কিন্তু মোটামুটি একটু জনপ্রিয় জনপ্রিয় টাইপের, তাই না? স্পেনের হচ্ছে সার্জিও তোরিবিও। ঠিক আছে, এরা এই 12 জন কিন্তু এই ম্যাডলিন জাহাজে ছিল। ওকে, এরপরে ফটোগ্রাফার শহীদুল আলম, একটু আগে যেটা বলতেছিলাম তোমাকে যে বাংলাদেশের এই বছর কিন্তু 21শে পদক বিজয়ী তিনি। হুম, এবং তিনি কিন্তু তোমার হচ্ছে এই যে গাজা অভিমুখে একটা মিশনে গেছিলেন, ঠিক আছে, কিছুদিন আগে। সেটার নাম হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, ঠিক আছে। এবং তিনি যখন হচ্ছে গাজার টাইম লাইনে প্রবেশ করেন, মানে টাইম জোন আছে, ঠিক আছে, সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় টাইম জোনে যখন প্রবেশ করে ইসরায়েলের, তখন হচ্ছে তিনি তোমার ফিলিস্তিন যে টাইম জোনে যায়, তখন তিনি একটা ভিডিও বার্তা দিচ্ছিলেন দেশের উদ্দেশ্যে। ঠিক আছে, এবং বাংলাদেশে অনেকে কিন্তু তাকে সাপোর্ট জানাইছিল। এবং তারপরেই দেখা যায় যে তারা যখন হচ্ছে ইসরায়েলি যে বাহিনী আছে, বাহিনীর হাতে কিন্তু গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল, পরে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চাপে তাকে আবার ফেরত দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তিনি এই যে শহীদুল আলম, তিনি হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে গেছিলেন। 8ই অক্টোবর দেখো ইসরায়েলি সেনাবাহিনী এই জিনিসটাকে আটক করে, এবং দেখো সাংবাদিক কর্মীদের অপহরণ করা হয়। কয়েকদিন পর তাকে মুক্ত করে ডিপোর্ট করা হয়। তিনি এই যে 2025 সালের 11ই অক্টোবর তারিখে ঢাকায় ফেরেন। ওকে, নেক্সটে আসো, জিআই পণ্য। এই জিনিসটা তোমাদের অনেক অনেক কনফিউশন লাগে, অনেক জায়গায় অনেক তথ্য পাবা। এবং ওয়েবসাইট মতে, বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট মতে, লাস্ট যে গেজেট মানে তোমার স্বীকৃত যেটা পণ্য আছে, মানে নিবন্ধন করা পণ্যগুলোর মধ্যে 62তমটা হচ্ছে তোমার কালীগঞ্জের তোয়ালে। ঠিক আছে, এই জিআই পণ্য বলতে হচ্ছে গ্লোবাল ইন্ডেক্স। ঠিক আছে, মানে তোমার একটা জায়গার যে স্থানীয় যে জিনিসটা আছে এটা ওই জায়গারই জনপ্রিয়। ঠিক আছে, এই জিআই পণ্য মোট হচ্ছে এখন 62টা। 62তমটার নাম হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। এই জিনিসটা নিবন্ধন করা হয়েছে দেখো 30/11/2024। নিবন্ধনের তারিখ দরকার নাই, 62তম নামটা লাগবে, তোয়ালে। ঠিক আছে, তাহলে এর ভিতরে তুমি জানো প্রথম প্রথম জিআই পণ্য কিছু ছিল কোনটা বাংলাদেশের? 2016 সালে স্বীকৃতি দেওয়া প্রথমটা হচ্ছে জামদানি শাড়ি। তারপরে দেখো অনেকগুলো জিআই পণ্য নিবন্ধন করতে করতে এখন পর্যন্ত 62টাতে এসে ঠেকছি, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার কালীগঞ্জের তোয়ালে। তাহলে বাকিগুলো কি কি আছে দেখো, তার আগের কয়েকটা আমি এখানে দিছি। 62তমটা হচ্ছে তোয়ালে, 61তমটা হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, 60তমটা হচ্ছে কুমারখালীর বেডশিট, তারপরে দেখো 59তমতে আছে হচ্ছে তোমার মির্জাপুরের জামুরকির সন্দেশ, 58তমতে আছে মুন্সিগঞ্জের পানকৌড়ি। দেখছো, এগুলো হচ্ছে লাস্ট কয়েকটা। তার মানে 62তমটা তোমার মনে রাখো, মোট হচ্ছে 62টা, লাস্ট হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। তো তোমরা যারা এখনো যুক্ত আছো তাদেরকে আমি একটু শর্ট সাজেশন দিয়ে যাবো এই কয়েকদিন জিকে কি পড়বা এটার জন্য। ঠিক আছে, তো তার আগে দেখো তোমার জিকেতে এবছর মার্ক কত হয়েছে। টোটাল জিকে, সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান, প্রবণতা, মানবিক গুণাবলী, এটা মিলে তোমার মার্ক হচ্ছে 15, তাই না? তার মানে কিন্তু অনেক মার্ক, পুরো ফিজিক্সের সমান, তাই না? ফিজিক্সে তুমি 21টা চ্যাপ্টার পরে যে মার্ক তুলবা, তোমাকে নিশ্চয়ই পরিশ্রমী করা লাগবে সাধারণ জ্ঞানের উপরে, তাই না? তাহলে তোমার কি মনে হয় 10 মার্ক সাধারণ জ্ঞান দিবে আর 5 দিবে হচ্ছে তোমার মানবিক গুণাবলী? তোমার কি এটা মনে হচ্ছে? এটা যদি মনে হয় তুমি এখনো বোকা স্বর্গে আছো। ঠিক আছে, 5 মার্ক কখনোই তোমার মানবিক গুণাবলী দিবেই না। মানবিক গুণাবলী কোনগুলা? যে হচ্ছে দেখো একজন রোগী লোক তোমার হাসপাতালে এসে ছবি তোলার চেষ্টা করতেছে, তুমি কি করবা? না করবা, তাই না? একজন বাচ্চা কান্নাকাটি করতেছে, তুমি কি করবা? হুম, একজন লোক প্রেসক্রিপশন বুঝতেছে না, তুমি কি করবা?
তারপরে হচ্ছে তোমার কি করা উচিত কি করা উচিত না, এগুলা প্রশ্ন হচ্ছে বাচ্চা প্রশ্ন। এই জিনিসগুলা তোমাকে মনে হয় না মানে সম্ভবই না 5টা প্রশ্ন দেওয়া বা 5-এর অধিক প্রশ্ন দেওয়া। এই প্রশ্ন থাকলে তোমার খুব সম্ভবত থাকবে হচ্ছে 2টা হাইস মানে 2টা, সর্বোচ্চ 3টা, এর উপরে তোমার মানবিক গুণাবলীর প্রশ্ন যাবে না। তাহলে তোমার জেনারেল নলেজ যেটা মেইন যে টপিকটা আসতেছে, এখান থেকে তোমার কয়টা প্রশ্ন থাকতেছে? থাকতেছে 12 থেকে 13টা। তাহলে 12 থেকে 13টা তোমার জিকের প্রশ্ন, জেনারেল নলেজের প্রশ্ন। ঠিক আছে, 12 থেকে 13টা জেনারেল নলেজের প্রশ্ন। এখন জেনারেল নলেজ বলতে তোমার এখান থেকে তুমি আজকে যে আমি তোমাকে সাম্প্রতিক পড়াইলাম, এখানে প্লাস জিকে এক্সপ্রেস যেটা আছে আমি তোমাকে সাজেস্ট করবো, তোমার যদি সময় না থাকে ভিডিও দেখার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে স্লাইডগুলো দেখে যাও অথবা ভিডিওটা টেনে তুমি দেখতে পারো। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে যাবা, তৌহিদুজ্জামান খান লিখবা, চলে আসবে। ঠিক আছে, জিকে এক্সপ্রেসগুলো দেখে যাবা, তাহলে ওখানে অনেক কিছু আছে। তুমি হেডলাইনগুলো দেখবা, আমি যেগুলো বলছি ওগুলা। তাহলে ওই তোমার সাম্প্রতিক থেকে এখান থেকে 1, ওখান থেকে 1, তুমি 2 থেকে 3 মার্ক সাম্প্রতিক থেকে পাবা। ঠিক আছে, তাহলে সাম্প্রতিক, আমি কিন্তু এটা সাজেশন দিচ্ছি। ঠিক আছে, সাম্প্রতিক থেকে পাবা 2/3টা প্রশ্ন। ঠিক আছে, আর 2 থেকে 3 পাওয়া কই থেকে? মানবিক গুণাবলী থেকে। ঠিক আছে, মানবিক গুণাবলী সাম্প্রতিক থেকে তুমি পাচ্ছ হচ্ছে 2 বা 3টা। এবার বাকি প্রশ্ন থেকে কয়টা? 10টার মতো, তাই না? এখন এই 10টা প্রশ্নের মধ্যে কই থেকে আসবে? এখন মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই। মুক্তিযুদ্ধ থেকে তোমার প্রশ্ন আসবেই। ঠিক আছে, 2টা প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধ থেকে 2টা প্রশ্ন আসবে। ঠিক আছে, তার ভিতরে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের টাইমলাইন থেকে, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক তোমার সাহিত্য ভাস্কর্য যে জিনিসগুলো আছে এগুলো থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে প্রশ্ন আসবেই। আগে বাংলাদেশ বিষয় শেষ করে আসি। মুক্তিযুদ্ধের আগে তুমি কি পড়ছো? 1952 পর থেকে মানে 54 থেকে 70 পর্যন্ত যে টাইমলাইন আছে, এর ভিতর থেকে তোমার একটা প্রশ্ন মিনিমাম আসবে। এটা হতে পারে তোমার 66, তোমার 6 দফা, 6 দফা তো আসার সম্ভাবনা নাই। তোমার আছে হচ্ছে তোমার গণ অভ্যুত্থান আছে, 54 হচ্ছে মাঝখানে 62 শিক্ষা আন্দোলন আছে, শিক্ষা দিবস, এই জিনিসগুলো যে আছে ভিতরের কাহিনী, 70-এর নির্বাচন প্লাস আদার্স, এই জিনিসগুলো থেকে একটা প্রশ্ন দিবে মাস্ট। তারপরে ভাষা আন্দোলন আছে না? ভাষা আন্দোলন থেকে তুমি 2টা প্রশ্ন পাবা, বা একটা তুমি শিওর পাবা। একটা প্রশ্ন তো তুমি শিওর পাবা। ঠিক আছে, ভাষা আন্দোলন থেকে একটা প্রশ্ন তুমি শিওর পাবা। সেটা হতে পারে ভাষা আন্দোলনের যে মেইন ডেটটা আছে ওইখানে কি ঘটনা, অথবা হতে পারে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, তারপরে হচ্ছে বিভিন্ন রচনা। ঠিক আছে, একটা অথবা 2টা। ভাষা আন্দোলন একটা ইম্পর্টেন্ট টপিক, 2টা। ঠিক আছে, একটা অথবা 2টা প্রশ্ন তুমি এখান থেকে পাবা। এরপরে এরপরে কোনটা? এরপরে হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস থেকে তুমি একটা প্রশ্ন প্রত্যেক বছরই আসতেছে, তার মানে একটা তুমি পাবাই মাস্ট। দেখো কয়টা প্রশ্ন গেল? 5টা প্রশ্ন চলে গেছে। 5টা, ওখান থেকে 2টা, 7টা, এখান থেকে 2টা, 9টা। 9টা প্রশ্ন হয়ে গেছে। আর কি আছে? আর একটা স্পেশাল টপিক হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে তোমার 2টা প্রশ্ন মিনিমাম থাকবে। 2টা প্রশ্ন মিনিমাম, উপরেও প্রশ্ন থাকতে পারে। এখানে তোমার উপজাতি আছে, নদ নদী আছে, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিষয়াবলী আছে, তারপরে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থান আছে, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে, এই জিনিসগুলো থেকে তোমার 2টা প্রশ্ন থাকবে। তারপর আসো আন্তর্জাতিক। আন্তর্জাতিক আন্তর্জাতিক থেকে তোমার কি হবে? বাংলাদেশ থেকে 2টা না, 2-এর বেশি আসে। ঠিক আছে, 2 অথবা 3টা, কারণ বাংলাদেশের এর ভিতরে অনেক কিছু আছে। ঠিক আছে, তোমার হচ্ছে সংসদ আছে প্লাস আদার্স এভরিথিং। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে অনেক ভাস্ট টপিক একটা। 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে তোমার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়। তারপরে আছে হচ্ছে তোমার বিভিন্ন প্রাচীন সভ্যতা যে আছে। ঠিক আছে, যেমন তোমার আসছিল চাকা আবিষ্কার করছিল সুমেরীয় সভ্যতারা। তো এরকম কিন্তু কিছু প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তি আছে, তারপর নোবেল প্রাইজ আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধ বিগ্রহ আছে, তারপর বিখ্যাত মানে বিখ্যাত কিছু স্থান আছে, বিখ্যাত ব্যক্তি আছে। এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর ইন্টারন্যাশনাল কিন্তু লিটারেচার কিছু আছে। তার মানে
তোমার কিন্তু আমার একবার প্রশ্ন আসছিল এরকম যে হচ্ছে ওয়ার এন্ড পিস কে লিখছে, লিও টলস্টয়। সো এরকম কিন্তু কিছু বই আছে বিখ্যাত। সো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আমি আন্তর্জাতিক থেকে ধরলাম 2 অথবা 3টা। এখন তুমি আমাকে লোয়েস্ট মার্জিনগুলো একটু যোগ করো। তাহলে 2 2 2 6 7 8 9 10 11 12 13, 13টা হয়ে গেছে। এখান থেকে একটা বেশি দিল 14, এখান থেকে একটা বেশি দিল 15, অথবা এখান থেকে একটা বেশি দিল এখান থেকে একটু কমাই দিল 15। তাহলে দেখছো প্রশ্ন আসার জায়গা কোন জায়গা? ঠিক আছে, তাহলে প্রশ্ন কিন্তু এই জায়গাগুলো থেকে আসবে 15টা প্রশ্নের মধ্যে। এবং আর মাত্র কয়েকদিন আছে তোমাদের, মানে আমার সাথে হচ্ছে এটা তোমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে, সাম্প্রতিক আজকে যেগুলো আছে এগুলো খুব ভালো মতো পড়বা, এবং তারপরে যদি তুমি সময় পাও বা তাহলে তুমি এই জিকের যে স্লাইডগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করবা। ঠিক আছে, তো সবার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দাও। আর চান্স পাও না পাও এটা সৃষ্টিকর্তার হাতে। হ্যাঁ, তোমার দরকার এখন চেষ্টা করা। ঠিক আছে, যতটুকু তোমার সম্ভব চেষ্টা করো, তুমি ততটুকু করতে থাকো লাস্ট কয়েকদিন। এবং সবচেয়ে বেশি খেয়াল রাখবা এই মুহূর্তে তোমার অসুস্থ হওয়া যাবে না। ঠিক আছে, ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, যত সম্ভব প্রোটেকশন আছে নেওয়ার চেষ্টা করো এবং সুন্দর মতো পড়তে থাকো। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল তোমার অপেক্ষায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।